হুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, গুড মর্নিং, শুভ সকাল। তো আশা করি সবাই ভালো আছো। আমরা আজকের ক্লাসে নিউটনের বলবিদ্যা একবার ইনশাআল্লাহ শেষ করে ফেলবো অবজেক্টিভ গুলো। তো তোমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও। তোমরা যে সকল ফ্রেন্ডরা একসাথে ক্লাস করে থাকো তারা একটু মেনশন দিয়ে দাও, একজন একজনকে একটু মেনশন দাও। তো নিউটনের বলবিদ্যা সিকিউ কি অবস্থা একটু কমেন্টে জানাও তো। নিউটনের বলবিদ্যা সিকিউর কি অবস্থা, প্র্যাকটিস কি মোটামুটি হচ্ছে? আমরা আজকের ক্লাসে কি শিখবো বলো দেখি। আমরা আজকের ক্লাসে শিখবো হচ্ছে নিউটনের বলবিদ্যা এমসিকিউ। ওকে, আচ্ছা, নিউটনীয় বলবিদ্যা এমসিকিউ। তো তোমাদের সিকিউর কি অবস্থা? আমি যে বাসায় বললাম একটু প্র্যাকটিস কইরো। হ্যাঁ, তো কি অবস্থা, প্র্যাকটিস আদৌ করতেছো? প্র্যাকটিস করে কি প্রবলেম বের হচ্ছে? আমাদের আজকে কিন্তু দুইটা এমসিকিউ ক্লাস, একটা নিউটনের বলবিদ্যা আরেকটা হচ্ছে ভেক্টর। তো আমরা আজকে শুরু করে ফেলবো এখনই। তোমরা বলতেছো জি ভাই এখন মোটামুটি পারি, আলহামদুলিল্লাহ, যাক তাহলে তো খুবই ভালো। আকিব আছে, লিজা, অরিন, তারপরে হচ্ছে প্যারানাইচিল, তারপরে হচ্ছে আফরোজ, নুসাইবা। আচ্ছা ঠিক আছে, সো উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার ক্লাস। সর্বপ্রথম হচ্ছে আমরা যে এমসিকিউটা সলভ করব, আগে একটু দেখি এটা কোথায় আসছে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা কোয়েশ্চেন। হ্যাঁ, নিউটনের বলবিদ্যা থেকে আমরা একটু গুনবো, আমরা একটু অ্যানালাইসিস করবো যে কি পরিমাণ প্রশ্ন আসছে বিগত সালগুলোতে। প্রথম প্রশ্নটা পরিচিত লাগে, চিত্রটা এটা লাস্ট দিনে কিন্তু পড়াইছি। হ্যাঁ, যে নিম্নের চিত্র দুটি 1 কেজি ভর এবং 1 মিটার দৈর্ঘ্যের একটি সুষম দণ্ড এবি এর লম্বগামী অক্ষ XY সাপেক্ষে ঘুরতেছে। তো স্যারেই বলে দিছে এটা এই বরাবর ঘুরতেছে। তো তোমাদেরকে কিন্তু ক্লাসে পড়াইছিলাম যে যদি ঠিক মাঝখান দিয়ে ঘুরে তখন আই এর ফর্মুলা হয় 1/12 ml²। আর যদি সাইড দিয়ে ঘুরে, এটাও তোমাদেরকে পড়াইছি যে আই সমান সমান 1/3 ml²। এটা লাস্ট ক্লাসে পড়ানো। তো এখন লাস্ট ক্লাসের কনসেপ্ট দিয়েই আমরা এখন এটা সলভ করব। ঠিক আছে, এখানে দুইটা চিত্র দিছে। চিত্র 1 হচ্ছে এই বরাবর ঘুরাইতেছে, তার মানে এই চিত্রের জন্য তোমার সূত্র অ্যাপ্লাই হবে কোনটা, 1/3 ml²। আর চিত্র 2 এর জন্য সূত্র কোনটা হবে, 1/12 ml²। এবার চলো আগে প্রশ্নটা পড়ি। প্রশ্নে কি বলছে, যে চিত্র 1 ও চিত্র 2 এ উল্লেখিত দণ্ডের জড়তা ভ্রামকদের অনুপাত কত? তার মানে এইটা ডিভাইডেড বাই এইটা। এখন তোমরা এটা অনুপাত আরামসে পারবা যে 1/3 ml² ডিভাইডেড বাই 1/12 ml²। ঠিক আছে, তো ml² কাটাকাটি, তো 1/3 আর 1/12 এটাকে তুমি 12টা উল্টায় যাবে। সো জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি 4:1। ঠিক আছে, আমরা যদি প্রথম চিত্রটাকে আগে রাখি, দ্বিতীয় চিত্র যদি পরে রাখি, আমার উত্তরটা আসতেছে 4:1। এখন অপশনে আগে খুঁজবা 4:1 আছে কিনা। হ্যাঁ, তো 4:1 আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে আছে, তাহলে উত্তর কত হবে, 4:1। তোমাদের প্রতি আমার নির্দেশনা থাকবে, তোমরা উত্তর দিতে থাকবা। যদি আমার আগে উত্তর বের করে ফেলো, তোমরা কমেন্ট উত্তর দিও। ঠিক আছে, তোমাদের রেসপন্স দেখলে ভালো লাগে। পরবর্তী প্রশ্ন, নিম্নের চিত্র দুটিতে 1 কেজি ভর এবং 1 মিটার দৈর্ঘ্যের একটি সুষম দণ্ড এবি এর লম্বগামী অক্ষ XY সাপেক্ষে ঘুরতেছে। মানে ওই প্রশ্নটাই, ওই উদ্দীপকই। প্রশ্ন হচ্ছে চিত্র 1 অনুযায়ী দণ্ডটির চক্রগতি ব্যাসার্ধ কত? এরকম একটা সিকিউ আমি লাস্ট ক্লাসে করাইছিলাম। তো চক্রগতি ব্যাসার্ধ অলওয়েজ ফিক্স সূত্রটা কি, I = mk²। ঠিক আছে, I = mk²। এমটা ছোটতে লিখো বড়তে লিখো ম্যাটার করে না। তো এখন এটা কিসের সমান হবে বলে দিছে, চিত্র 1। চিত্র 1 এর ক্ষেত্রে সাইড দিয়ে গেছে, তো সাইড দিয়ে গেলে আমরা সূত্র কি জানি, 1/3
ml স্কয়ার, সাইড দিয়ে যদি চলে যায় সূত্র হচ্ছে 1/3 ml স্কয়ার। এখন দুই পাশ থেকে m কেটে দাও, তাহলে k সমান সমান কত দ্বারা উভয়কে রুট করে দাও, রুট করে দিলে l/√3 হয়। এখন l এর মান কিন্তু স্যার দিয়ে দিছে, l এর মান কিন্তু স্যার দিয়ে দিছে দেখো 1 মিটার দৈর্ঘ্যের, ঠিক আছে। সো l এর মান যদি এখানে বসাই দিই 1 মিটার, তাহলে উত্তর কত দাঁড়ায় 1/√3, ঠিক আছে। এখন তুমি অপশন খুঁজো 1/√3 অপশন আছে কিনা, খেয়াল করে দেখো 1/√3 এখানে তুমি ডিরেক্টলি পাচ্ছ না, তাই না। এখানে স্যারে কি বের করতে বলছে, স্যারে বলছে যে চক্রগতি ব্যাসার্ধ বের করতে। তো চক্রগতি ব্যাসার্ধ হচ্ছে কি কে, তো আমরা জানি কে সমান সমান k স্কয়ার সমান সমান 1/3 l স্কয়ার, এটা ছিল। দেন আমরা উভয়কে রুট করছিলাম, রুট করলে উত্তর আসে l/√3। l এর মানটা কত, l এর মান ছিল হচ্ছে 1 মিটার, ঠিক আছে। l এর মান ছিল আমাদের 1 মিটার। তো আমরা যখন এখানে বসাই দিছি উত্তর আসে 1/√3। এখন অপশনে পাচ্ছি না, অপশনে হয়েছে কি এই দাগটা আসে নাই, অপশনে হয়েছে কি যখন টাইপিং করা হয়েছে এই যে এই দাগটা আসে নাই, 1/√3 হবে উত্তর। এগুলাতে অ্যাকচুয়ালি দাগ হবে, একটা করে দাগ হবে, এটা টাইপিং এ আসে নাই। সো উত্তর হবে 1/√3 মিটার। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা, এটা জাস্ট একটা স্ল্যাশ চিহ্ন আসে নাই আর কি টাইপিং এ। এই তোমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা। এই অবজেক্টিভটাও আমি হচ্ছে সলভ করাইছি লাস্ট ক্লাসে। আমি কেন্দ্রমুখী বল নিয়ে যখন ব্যাখ্যা দিছিলাম, কেন্দ্রমুখী বলের বেসিক, তখন এটা আমি ব্যাখ্যা দিছিলাম যে যখন তুমি একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরাও তখন সে কিন্তু কেন্দ্রের দিকে একটা বল অনুভব করে। সে কি করে, কেন্দ্রের দিকে একটা বল অনুভব করে। ধরো কেন্দ্রমুখী বল F, কিন্তু প্রত্যেকটা বিন্দুতে তার সরণ হয় কি বরাবর, স্পর্শক বরাবর। তো এই যে x এবং f এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা আমরা যদি কাজের সঙ্গে চলে যাই w সমান সমান f.s, এটা হচ্ছে কাজের বেসিক। তো কাজের বেসিক অনুযায়ী কি হয়, fs cos থিটা হয়। এখন থিটার মান তো 90 ডিগ্রি, cos 90 মান হচ্ছে 0। তাহলে আমরা এর উত্তর কি বলবো, উত্তরটা হবে শূন্য, মানে তার কোনো ওজনই নাই। এটা কখন সে অনুভব করে, আমরা ফর্মুলা জানি w সমান সমান m × g - a। এটা কখন, যখন লিফট নিচে নামে। তো যখন এর মানটা g হয়, a মানটা যখন g হবে তখন w = 0 হয়ে যাবে। কেন, এর মান তুমি g বসাও, g - g = 0 হয়। সো আমরা এটা বলতে পারি এর মান g হইলে এবং সে যদি নিচের দিকে নামে তাহলে সে ওজনহীনতা অনুভব করবে। তো এটা অপশনে এখন খুঁজবা এর মান g কোন জায়গায় আছে, কোন অপশনে আছে, এবং নিচের দিকে যাইতে হবে, উপরের দিকে গেলে হবে না। তো অপশনে এতে লিখছে লিফটের সমবেগে উপরে উঠে, হবে না, এটা বাদ। সমবেগে উপরে উঠলে তো হবে না, এটা নিচে নামতে হবে এবং g ত্বরণে, এই যে পায়ে গেছে দেখো অপশন ডি, লিফটটি g ত্বরণে নিচে নামতে হবে, লিফটটি g ত্বরণে নিচে নামতে হবে। আচ্ছা, এবার তাড়াতাড়ি তোমরা হচ্ছে উত্তর দিতে থাকো, তোমরা তোমাদের মতো করে উত্তর দিতে থাকো, ঠিক আছে। তোমরা তোমাদের মতো করে উত্তর দিতে থাকো। আচ্ছা, আমরা এখন পরবর্তী অবজেক্টিভে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী অবজেক্টিভটা কি বলা হয়েছে, এটা দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে। আমি এতক্ষণ যা করেছি সব 2023। নিচের কোনটি বলের ঘাতের মাত্রা নির্দেশ করে। তো বলের ঘাত, এটা কনসেপ্টে কি ছিল ভাইয়া, বলের ঘাত মানে ছিল হলো জে। তো জে ইকুয়াল টু কি ছিল, এফ টি, ঠিক আছে। তো তুমি যদি এফ এর মাত্রা ডিরেক্ট মুখস্থ জানো বসাই দিলেও হয়ে যাবে, ঠিক আছে। অথবা আরেকটা কাজ করা যায়, ভরবেগের পরিবর্তন, এটা সমান সমান কি, ভরবেগের পরিবর্তন মানে m × v - u। তো m এর মাত্রাটা কি, m এর মাত্রাটা ছিল আমাদের বড় হাতের m, আর v - u মানে তো এক ধরনের বেগ। তো v - u এর মাত্রাটা কি, এটার মাত্রাটা হচ্ছে বেগের মাত্রা। তো বেগের মাত্রা কি ছিল বলো তো ভাইয়া, lt ইনভার্স 1, ঠিক আছে, lt ইনভার্স, ঠিক আছে। সো এখন আমাদের একটা অপশন খুঁজতে হবে, mlt ইনভার্স 1, আমরা পেয়ে গেলাম অপশন বি। সো তুমি চাইলে দুই ভাবে করতে পারো, তুমি ft দিয়েও করতে পারো, তুমি ভরবেগের পরিবর্তন দিয়েও করতে পারো, তোমার যেভাবে সহজ লাগে। পরবর্তী প্রশ্ন, নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে কোনটি ধ্রুব নয়। ধ্রুব নয় মানে কি, চেঞ্জ হয়। ধ্রুব মানে কি আনচেঞ্জড, আর ধ্রুব নয় মানে কি চেঞ্জ হয়। তোমাকে দেখতে হবে কোনটা চেঞ্জ হয়। দেখো ভাইয়া, প্রথম কথা হচ্ছে যে নিউটন বলবিদ্যা অনুসারে কোনটি ধ্রুব না। দেখো ভর কিন্তু ধ্রুব, আমার ভর কিন্তু আমি যেখানে যাই না কেন ফিক্স থাকবে, ঠিক আছে। স্থান, স্থান কাল, মানে এই তিনটা জিনিস আমরা নিউটনিয়ান অনুযায়ী আমরা জানি ফিক্স থাকে। বাট আইনস্টাইন বলছে যেগুলো চেঞ্জ হয়ে যায়। আইনস্টাইন সাহেব ওই যে অষ্টম অধ্যায় বলছিল যে তোমার এই ভরের কি হয়, বৃদ্ধি হয়, তারপরে কাল দীর্ঘায়ন, এই যে কাল দীর্ঘায়ন হয়, মনে আছে ফর্মুলাগুলো, টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই √1 - v²/c², আর m ইকুয়াল টু m নট ডিভাইডেড বাই √1 - v²/c², আর l ইকুয়াল টু l নট ইনটু √1 - v²/c²। এই যে ঘটনাগুলা
এই তিনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। কখন? কার মতবাদ অনুসারে? আইনস্টাইন অনুসারে। বাট উনারা আইনস্টাইন চায় নাই, উনারা নিউটনিয়ান চাইছে। তো নিউটন অনুযায়ী এই তিনটা কি থাকে? আনচেঞ্জ থাকে, এগুলা চেঞ্জ হয় না। এখন স্যারে চাইছে কি চেঞ্জ হয় কোনটা সেটা চাইছে। তো নিউটন অনুযায়ী ভরবেগ তো চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়? বেগের কারণে। বেগ কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। সো এটা উত্তর কি হবে? ভরবেগ হবে। পরবর্তী প্রশ্ন যদি চলে যাই, এখানে বলা হয়েছে কোন বস্তুর উপর বাহ্যিক নিট টর্ক শূন্য হলে। দেখো ভাইয়া, নিট টর্ক শূন্য হলে শব্দটার অর্থ কি? টর্ক মানে হচ্ছে কৌণিক বল। টর্ক মানে কি? কৌণিক বল। স্যারে বলে দিয়েছে যে টাউ এর মান যদি 0 হয়, দেখো টাউ এর মান যদি 0 হয় তাহলে কি ঘটনা ঘটবে? আমরা এটাকে কম্পেয়ার করব রৈখিক বলের সাথে। তো এফ এর মান যদি 0 হইতো, এফ এর মান যদি 0 হইতো, তখন তুমি চিন্তা করে দেখো তো আমরা কি শিখছিলাম? এফ টি সমান কি ছিল? এম ইন্টু বি মাইনাস ইউ। তো তোমার এফ এর মান যদি 0 হয় তাহলে ভরবেগের পরিবর্তন কি ছিল? 0 ছিল। সো আমরা ঠিক সেভাবেই ব্যাখ্যাটা দিব যে যদি তোমার রৈখিক বল যদি 0 হয় তাহলে রৈখিক ভরবেগের পরিবর্তনটাও 0 হয়। এখন যদি তোমার টর্ক যদি 0 হয় তাহলে কি ঘটনা ঘটবে? দেখো তো, এটা কিন্তু পরিবর্তন, অ্যাকচুয়ালি এটা পরিবর্তন। হ্যাঁ, ভরবেগের মান 0 না, ভরবেগের পরিবর্তন 0। তো অনুরূপ ভাবে আমরা এখানে এটাও বলতে পারি যে টর্ক যদি 0 হয়, ঠিক আছে, তখন কি হবে? কৌণিক ভরবেগের পরিবর্তন কি হবে? 0 হবে। এখন ভরবেগের পরিবর্তন 0 হওয়া মানে কি? ধ্রুব থাকা। যেমন আমার বয়স ধরো আজীবনী 25 আছে, হ্যাঁ, মানে আমার বয়সের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমি কি বলবো? আমার বয়স ধ্রুব। ব্যাপারটা ঠিক সেরকম। তো তোমার টাওয়ের মান যদি 0 হয় তাহলে কৌণিক ভরবেগ ধ্রুব থাকবে, বা কৌণিক ভরবেগের পরিবর্তনটা 0 হবে। হ্যাঁ, পরিবর্তন 0 হওয়া মানেই ধ্রুব থাকা। তো এখানে আমি সেম কনসেপ্ট এটা উত্তর তাহলে করে ফেললাম। সো আনসারটা কি হবে? কৌণিক ভরবেগ। সো সামারিটা হচ্ছে এরকম, বল যদি 0 বলে দেয় তাহলে উত্তর হবে রৈখিক ভরবেগ, আর যদি টর্ক যদি 0 বলে দেয় তাহলে উত্তর হবে কি? কৌণিক ভরবেগ। আশা করি ক্লিয়ার। পরের প্রশ্ন, সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান একটি বস্তুর উপর কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর বল প্রয়োগে কৃত কাজ কত? এটা আমরা অলরেডি সলভ করছি। কেন্দ্রের দিকে দেখো, কোন জিনিস যখন আমরা ঘুরাই সে কেন্দ্রের দিকে কি একটা এফ বল লাভ করে থাকে, কিন্তু তার এক্স কিন্তু হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়ার কারণে সে কোনো ধরনের কাজ করে না। সো উত্তরটা কি হবে? 0 জুল। উত্তরটা কি হবে? 0 জুল। তারপর 10 নম্বর প্রশ্ন, টর্কের মাত্রা কোনটি? তো টর্ক বা টাউ, তো আমরা সবাই জানি টাউ সমান সমান আর ক্রস এফ, বা জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি আর এফ সাইন থেটা, আর এফ সাইন থেটা। এখন আমরা মাত্রা বের করব। তো মাত্রা কিভাবে বের করে? আর এর মাত্রা কি? আর এর মাত্রা হচ্ছে বড় হাতের এল, আর এফ এর মাত্রাটা কি? এফ ইকুয়াল এম এ থেকে তোমরা বের করতে পারো যে এম এল টি ইনভার্স 2, বা মুখস্থ রাখতে পারো। হ্যাঁ, এম এল টি ইনভার্স 2, সাইন থিটার কোনো মাত্রা নাই। তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? এম এল স্কয়ার টি ইনভার্স 2। উত্তরটা কি হবে? এম এল স্কয়ার টি ইনভার্স 2। আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। ডব্লিউ ওজনের একটা ব্যক্তি সে কি করতেছে? লিফটে এই ত্বরণে উপরের দিকে উঠতেছে। এটা তো আমরা লাস্ট ক্লাসে শিখছি যে যখন সে উপরের দিকে উঠে তখন সে ভারী অনুভব করে। সো উত্তরটা কি হবে? এম ইন্টু জি প্লাস এ। এখন অপশন একটু খুঁজো, দেখো ঝামেলা করে রাখছে, অপশন দিচ্ছে অন্যরকম। এই সিলেট বোর্ড একটু দুষ্টামি করতেছে, সিলেট বোর্ড তোমাদের সাথে। তো আমরা ফর্মুলা কি জানি? ডব্লিউ সমান সমান এম ইন্টু জি প্লাস এ। অ্যাকচুয়ালি এই ডাব্লিউটাকে আমরা ডাব্লিউ প্রাইম লিখলে ভালো হয়, কারণ নর্মাল অবস্থায় যে ওজন সেটাকে আমরা ডাব্লিউ ইকুয়াল টু এম জি বলবো। কেন? কারণ প্রশ্নে বলে দিচ্ছে ডাব্লিউ এর কথা। সো এখানে ডাব্লিউ ওজন যে বলে দিচ্ছে এটা হলো এম জি, আর আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো যে উপর দিকে গেলে বেড়ে যায় সেটা ডাব্লিউ না, সেটা ডাব্লিউ প্রাইম নাম দিবা, কারণ নয়তো দুটো সেম ডাব্লিউ হয়ে যাবে নামের দিক দিয়ে। হ্যাঁ, তখন ঝামেলা হবে। তো চলো এখন আমরা সলভ করি। এটা কিভাবে করব? প্রথম কথা যে তুমি এটাকে ফরম্যাট বানানোর চেষ্টা করো। যেমন এখানে এমজি আছে, তো তুমি এখানে একটা কাজ করো, তুমি এখানে এমজি আনো। হ্যাঁ, তো এমজি কেমনে আনতে পারো? কোনো কিছু কিভাবে জোর করে কমন নেয়? জোর করে কমন নেওয়ার ওয়ে হচ্ছে ভাগ করে দেওয়া। কোনো কিছু কমন নেওয়া মানে কি? কোনো কিছু কমন নেওয়া মানে গুণ করা। তো তুমি একটা জিনিস গুণ করছো, তো তোমাকে অবশ্যই ভাগ করে ঠিক করে ফেলতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, তোমার এম এর সাথে কিচ্ছু ছিল না, তুমি জোর করে একটা জি আকাশ থেকে নিয়ে আসছো, গুণ আকারে নিয়ে আসছো। তা তোমার এখানে ভিতরে কি করতে হবে? ভাগ আকারে দিয়ে দিতে হবে, তাই না? তুমি যদি 10 টাকা গুণ করো অবশ্যই তোমাকে 10 টাকা ভাগ করে নিতে হবে। তো তুমি জি দিয়ে গুণ করছো, এখানে এই পুরাটাকে জি দিয়ে ভাগ করে নিতে হবে। তো জি কে জি দিয়ে ভাগ করবা, ঠিক আছে? জি কে জি দিয়ে ভাগ করবা, আবার এ কেও জি দিয়ে ভাগ করবা। করলে তোমার থাকতেছে এটা কি? এম জি থাকতেছে, জি বাই জি এর মান 1 হয়,
আর a বাই g থাকে। এখন একটা খেয়াল করে দেখো mg মানেই তো w, তাহলে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি যে w ইন্টু 1 প্লাস a বাই g। এটা অপশনে খুঁজো, এই যে অপশন বি এর মধ্যে আছে w ইন্টু 1 প্লাস a বাই g। পরবর্তী প্রশ্ন, ব্যাংকিংহীন আনুভূমিক সমতল রাস্তায়, মানে কি এ একবার ফিক্সড যেরকম সোজা একটা রাস্তায়, সোজা রাস্তায় নিরাপদে যানবাহনের বাঁক নেওয়ার শর্তটা কি? দেখো সে নিরাপদে বাঁক নিতে চেতেছে, তো পরিচয়গুলো দিয়ে দিছে। পরিচয় হচ্ছে যে কেন্দ্রমুখী বলটা হচ্ছে এফসিপি, সিটি মানে হচ্ছে সিটি হচ্ছে সেন্ট্রি, পিতে হচ্ছে পেটাল, সেন্ট্রিপেটাল বা কেন্দ্রমুখী, হ্যাঁ। আর হচ্ছে কেন্দ্র বিমুখীর ইংরেজি কি? সেন্ট্রিফিউগাল, ঠিক আছে, এগুলো মনে রেখো। আর এফ মানে হচ্ছে ঘর্ষণ বল। দেখো ভাইয়া, তুমি যদি কেন্দ্রের দিকে বলটা যদি তোমার বেশি হয়ে যায়, কেন্দ্রের দিকে যদি তোমার বলটা বেশি হয়ে যায়, তো তুমি তো ছিটকে যাবা। খেয়াল করে দেখো, তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই ঘর্ষণ বলের সমান বা তার চেয়ে কম হইতে হবে যদি তোমার কেন্দ্রমুখী বলটা বেশি হয়ে যায়। এই জায়গায় চিন্তা করো যে তুমি বাঁক নিচ্ছ, তুমি অতিরিক্ত বাঁক নিয়ে নিছো, তুমি যে কেন্দ্রে, এটাকে যদি আমি এটা বৃত্ত কল্পনা করি, তুমি যে হচ্ছে বাঁক নিচ্ছ, কেন্দ্রের দিকে একটা বল অনুভব করতেছো, এটা যদি তোমার ঘর্ষণ বল বেশি হয়ে যায়, তুমি তো ছিটকে এদিকে চলে যাবা, তো সেক্ষেত্রে তোমার দুর্ঘটনা ঘটবে। এখানে স্যারে কি বলছে যে নিরাপদে বাঁক নেওয়ার জন্য, নিরাপদে বাঁক নেওয়ার জন্য 1 নম্বর শর্তটা মিথ্যা, ঠিক আছে। 2 নম্বর শর্তটা কি? যে তোমার কেন্দ্রমুখী বলটা ঘর্ষণ বলের চেয়ে সমান বা কম হইতে হবে। হ্যাঁ, এটা সত্য, কম হইতে হবে। তো এটা সত্য, সমান হইলেও হবে, কম হইলেও হবে। তো উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি 2 এবং 3, ঠিক আছে। উত্তরটা হবে 2 ও 3। পরবর্তী প্রশ্ন 13 নম্বরটা, সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান যে কোন একটি বলের, এটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের ম্যাথ না, এটা ভেক্টর চ্যাপ্টারের ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ। সমকোণে আছে, সো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, দুটি সমান বলের লব্ধি। দেখো ভাইয়া, সমকোণ হলে চিত্র আঁকা যায়, হ্যাঁ, এই যে পি এবং হচ্ছে এটাও হবে পি। তুমি বলতে ভাই কেন? কারণ প্রশ্নেই বলে দিচ্ছে সমান বল, হ্যাঁ। এখন একটা যদি পি হয়, বাকিটা যদি পি হয়, তাহলে লব্ধি কিন্তু আমরা আরামসে জানি, পিথাগোরাস দিয়ে এটা বের করা যায়, হ্যাঁ। তোমাকে এইটা বের করতে বলছে, এটা তো পিথাগোরাস দিয়ে বের করা যায়। আর তো পিথাগোরাস দিয়ে কিভাবে বের করব? যে √ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তখন উত্তর কত হবে? √2 × পি হবে, ঠিক আছে। তার মানে কত গুণ হলো? √2 গুণ হইলো। আগে ছিল পি, এখন হয়ে গেল √2 × পি, সো √2 গুণ হয়ে গেল। পরের প্রশ্ন, বলের ঘাত। আমরা বলের ঘাতের কনসেপ্ট কিন্তু শিখছি। বলের ঘাতকে আমরা যে দ্বারা প্রকাশ করে থাকি, যে ইকুয়াল টু হচ্ছে এফটি অথবা ভরবেগের পরিবর্তন। তো স্যার এখানে কি বলছে? বলের ঘাত দ্বারা ভরবেগের পরিবর্তনের হারকে বোঝায়। এখানে একটা ঝামেলা করছে, এখানে স্যার একটা হার শব্দ লেখা একটা ঝামেলা করে দিছে। হার হবে না, কারণ হচ্ছে বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, কোনো হার শব্দটা থাকবে না। তো এই হার শব্দটা থাকার কারণে এই লাইনটা অপশন এটা মিথ্যা হয়ে গেল। তো অপশন এ যেখানে, উত্তর নাই সেখানে। এই টেকনিক দিয়ে তুমি বলে ফেলতে পারো উত্তর হবে অপশন বি এবং সি। আমি কিন্তু প্রশ্নও পড়ি নাই, প্রশ্ন না পড়ে বলে দিতে পারছি উত্তর হবে অপশন 2 এবং 3। তোমরা একবার পড়লেই বুঝে ফেলবে। যে দেখো, বল এবং বলের ক্রিয়াকালের গুণফল, মানে যে এফ এবং টি এর গুণফল, সেটা তো সত্য। ভরবেগের পরিবর্তন, এই যে ভরবেগের পরিবর্তন, এটাও সত্য। তো উত্তর কত হবে? 2 এবং 3। খেয়াল করে দেখো, বোর্ডে কিন্তু আমরা এখনো খুব কঠিন প্রশ্ন পাই নাই। 2023 সালে নিউটন বলবিদ্যায় এখনো আমরা কোনো কঠিন প্রশ্ন পাই নাই, সব মোটামুটি এভারেজ প্রশ্ন। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, খেয়াল করো এখানে কিন্তু কৌণিক ভরবেগের কথা বলছে, আবার পরিবর্তনের হার বলছে। পরিবর্তন হার মানে কি? নিচে অবশ্যই ডিটি থাকবে। আর কৌণিক ভরবেগ এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করে থাকি। এই যে ডিএল ডিটি, এই জিনিসটার একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় বলের ভ্রামক, ঠিক আছে। এটার একটা সুন্দর নাম আছে, এটাকে কি বলা হয়? বলের ভ্রামক অথবা দ্বন্দ্বের ভ্রামক বলা হয়। সো এটা সংজ্ঞা, এটা দ্বন্দ্বের ভ্রামকের সংজ্ঞা, বলের ভ্রামক অথবা দ্বন্দ্বের ভ্রামকের সংজ্ঞা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বৃত্তাকার পথে 72 কিলোমিটার/আওয়ার বেগে সমদ্রুতিতে চলমান একটি গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 2 মিটার/সেকেন্ড²। বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? দেখো ভাইয়া, এই 72 কিলোমিটার/আওয়ারকে পরীক্ষার হলে তোমাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে। এখন একটা চোরা টেকনিক শিখাই, ক্যালকুলেটর ছাড়া এগুলো কিভাবে করে মুখস্থ রাখবা। 36 কিলোমিটার/আওয়ারের জন্য 10 মিটার/সেকেন্ড হয়, এভাবে ঐকিক নেমে সবগুলো করে ফেলবা। তাহলে 72 এর জন্য কত হবে ভাই? এটা তো কমন সেন্স। 36 জন যদি 10 হয়, 72 জন তো 20ই হবে, তাই না? কারণ এটা ডাবল হয়েছে, এটাও ডাবল হবে। সো তোমার কিন্তু বেগের মানটা জানা আছে, তো বেগের মান জানা আছে, ত্বরণ জানা আছে, আর বের করবা। সোজা তো, a = v²/r। তাহলে r = কত হবে? v²/a হবে। তো v এর মানটা আমরা সবাই জানি মাত্র 20 × 20 থাকবে, এবং a এর মানটা হচ্ছে কি 2 থাকবে। কাটাকাটি করলে
উত্তর আসতেছে কি আমার 200 মিটার। সো আনসারটা কত হবে 200 মিটার। এর মাধ্যমে আমার 16টা অবজেক্টিভ শেষ। তোমরা কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা। তোমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা। ভাইয়ারা একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলি পুরোপুরি বুঝতে পারছি কিনা। আচ্ছা, আসানুল্লাহ বলতেছে ভাইয়া আই দ্বারা কি জড়তা ভ্রামক এবং চক্রগতি ব্যাসার্ধ উভয় প্রকাশ করে? না আসানুল্লাহ, আই মানে হচ্ছে জড়তার ভ্রামক। এখন এই যে আই গুলো আমি এমআর স্কয়ার লিখছি, এটা হচ্ছে বেসিক ফর্মুলা, এটা হচ্ছে বেসিক। এখানে অনেক কাহিনী আছে, এখানে সামেশন দিতে হয়, অনেক কিছু কাহিনী আছে, ইন্টিগ্রেশন করতে হয়। তো করে টোরে এক একটা শেপের বস্তুর জন্য এক এক রকম সূত্র হয়, কিন্তু এটা ফিক্সড, এটা কখনো চেঞ্জ হবে না, এই সূত্রটা ফিক্সড। এখানে কের পরিচয়টাই হলো ও এমন একটা ব্যাসার্ধ, ও এমন একটা ব্যাসার্ধ যে সে কি হয় সব কয়টা আর্কে রিপ্রেজেন্ট করে একটা হিসেবে, তুল্যরোধের মতো আর কি। সো তুমি একটা চিন্তা করে দেখো, এখানে আই হলো একটা জিনিস, কে হলো আরেকটা জিনিস। তুমি আমাকে প্রশ্ন করছো জড়তা ভ্রামক আর হচ্ছে চক্রবর্তী ব্যাসার্ধ কি সেম? ভাই চক্রবর্তী ব্যাসার্ধ আমি কখনোই আই দ্বারা প্রকাশ করি নাই। আমি চক্রবর্তী ব্যাসার্ধ ম্যাথ গুলো করছি, তুমি আরেকবার দেখে নিও। চক্রবর্তী ব্যাসার্ধ হচ্ছে কে, চক্রবর্তী ব্যাসার্ধ কে, আর জড়তা ভ্রামক আই, দুইটা আলাদা জিনিস, দুইটা আলাদা জিনিস। আশা করি আসানুল্লাহ তুমি প্রশ্নটার উত্তর পেয়েছো। আচ্ছা, আহমেদ বলতেছে ভাইয়া টর্কের মাত্রাটা বুঝিনি। টর্কের ফর্মুলা তোমাকে আগে জানা লাগবে ভাই। টর্কের ফর্মুলা আমি লাস্ট ক্লাসে পড়াইছি, এর জন্য সিকিউ ক্লাসগুলো অবশ্যই করতে হবে, মাস্ট। টাউ সমান সমান আর ক্রস এফ, এটা ফর্মুলা, এটা ফর্মুলা। এখন কোনো কিছু ক্রস গুণফল আমরা কিভাবে নির্ণয় করি? ভেক্টর ক্লাসে না পড়ছি ক্রস গুণফল মানে কি সাইন থেটা, এ ক্রস বি মানে কি এ বি সাইন থেটা। এখন হয়েছে কি সাইন থেটা একটা অ্যাঙ্গেল, ওর কোনো মাত্রা নাই, তাহলে আমরা জিনিসটা কিভাবে বলতে পারি টাউ এর মাত্রাটা কি হবে? টাউ এর মাত্রাটা হবে আর এর মাত্রা এবং এফ এর মাত্রা। তো আর এর মাত্রাটা কি? আর কি একটা ব্যাসার্ধ না? তো ব্যাসার্ধ এক ধরনের দৈর্ঘ্য, তাই না? এটা একটা তো পরিমাপ, তো এটার দৈর্ঘ্যের বা ব্যাসার্ধের মাত্রাটা হয়ে থাকে এল। তাহলে এখানে তুমি কি লিখবা? এল লিখবা, ঠিক আছে। এবার আসে এফ এর মাত্রা। এফ মানে কি বল, বলের মাত্রা কি এখন আমি শিখাবো? না আমি শিখাবো না, এগুলো শিক্ষা আসার কথা এতদিন অবশ্যই। তো বলের মাত্রা হচ্ছে এমএলটি ইনভার্স 2, এমএলটি ইনভার্স 2, এমএলটি ইনভার্স 2। এবার এখানে একটা এল, এখানে একটা এল, কয়টা এল হইলো? দুইটা এল হইলো, তাহলে উত্তর কি হবে? এম এল স্কয়ার টি ইনভার্স 2। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা 16 নম্বর অবজেক্টিভটা শেষ করে ফেলছি, এখন চলে যাব 17 নম্বর অবজেক্টিভে। দেখো 17 নম্বর অবজেক্টিভে বলছে এটা একটা চাকতি, স্যারই বলে দিছে এটা একটা চাকতি, চাকতির ভর হচ্ছে 2 কেজি। তো প্রশ্ন হচ্ছে এবি অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কোনটি? তো তোমার লাগ ভালো, একটু আগে চক্রবর্তী ব্যাসার্ধ নিয়ে কোশ্চেন করছে, চক্রবর্তী ব্যাসার্ধই কিন্তু প্রশ্নে এখানে দিয়েছে। তো আমরা চাকতির জন্য কিন্তু পড়ছিলাম, চাকতির জন্য পড়ছিলাম যে ভরকেন্দ্রগামী বা হচ্ছে ব্যাসগামী চাকতির, এটা আমি ওই যে ছকের মধ্যে পড়াইছি যে ব্যাসগামী অক্ষের সাপেক্ষে, ব্যাসগামী অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক, চাকতির জড়তার ভ্রামক কত ছিল বলো দেখি? এম স্কয়ার বাই 2 ছিল। এখন স্যারে বলে দিছে যে চক্রগতি ব্যাসার্ধটা কত। খুবই সহজ, আমরা তো সবাই ফর্মুলা জানি যে চক্রগতি ব্যাসার্ধ জন্য কে নিয়ে আসতে হবে, কারণ ওটা পরিচয়টা কে, তো আমরা সবাই জানি আই ইকুয়াল টু এম কে স্কয়ার। আবার চাকতির ক্ষেত্রে যদি মাঝখান দিয়ে যায় তখন সেক্ষেত্রে ফর্মুলা হলো এম আর স্কয়ার বাই 2। এখন উভয় পক্ষ থেকে এম এম কেটে দাও, তুমি তো কে বের করবা, উভয় পক্ষকে রুট করে দাও, রুট করে দিলে উত্তর কত হয়? আর বাই রুট 2, ঠিক আছে। সো উত্তরটা হবে আর বাই রুট 2। খুবই সুন্দর প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন যদি চলে যায়, এবং সহজ প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে ওইটাই, ওই উদ্দীপকটাই দিয়ে বলতেছে যে সিডির সাপেক্ষে এখন চক্রগতি ব্যাসার্ধ কত, চক্রগতি জড়তা ভ্রামক কত। সো আমরা একটু আগে শিখছিলাম হচ্ছে এবি বরাবর, ঠিক আছে। আগের প্রশ্নটা ছিল এবি বরাবর, আর এখনকার প্রশ্নে বলছে সিডি বরাবর। আগেরটা বলছে চক্রগতি ব্যাসার্ধ, আর এখনটা বলছে জড়তা ভ্রামক। হ্যাঁ, মানে আই বের করতে বলছে এখন। তো আমি কিন্তু তোমাদেরকে ওইটা শিখাইছি যে সমান্তরাল কি উপপাদ্য থেকে শিখাইছি, মনে আছে? সমান্তরাল অক্ষ উপপাদ্য শিখাইছি, এটা
সমান্তরাল অক্ষ উপপাদ্য হতে এটা প্রমাণ পাবা। তো চলো আমরা এটা সলভ করে ফেলি সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী। তো সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি ছিল, যে কেন্দ্র দিয়ে যেটা যায় সেটার জড়তা ভ্রামক হচ্ছে আইজি। তো আমরা আইজি তো ফর্মুলা মুখস্থ পারি, mr²/2 চাকতির জন্য, ঠিক আছে। তাহলে আমরা লিখে ফেলি আই সমান সমান আইজি প্লাস mhc²। এটা ফর্মুলা, এটা মুখস্থ, এটা ফর্মুলা। সকল সমান্তরাল অক্ষ উপপাদ্য এইভাবে করে আইজি প্লাস mhc²। আর আইজির পরিচয়টা কি, আইজি মানে হচ্ছে ওই বস্তুটার কেন্দ্র দিয়ে বা ভর কেন্দ্র দিয়ে অথবা ব্যাস দিয়ে যদি রেখা টানা হয়, হ্যাঁ ওইটার সাপেক্ষে যে জড়তা ভ্রামক সেইটাই হচ্ছে আমাদের আইজি। তো আইজি মানে আমরা মুখস্থ পারি mr²/2। এবার আসো mhc²। তো এম তো এম, এইচ মানে কি, এইচ মানে হচ্ছে তুমি যে এখন সিডির জন্য বের করবা ওই সিডি থেকে ওই যে কেন্দ্রটা ছিল, কেন্দ্রের যে রেখাটা ছিল ওটার মধ্যবর্তী দূরত্ব, ওটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি আর। তাহলে তুমি এইচ এর জায়গায় আর বসায় দাও, এইচ এর জায়গায় যদি আর বসায় দাও তাহলে দেখো কি দাঁড়ায় mr²/2 প্লাস mr²। তাহলে এটা থাকতেছে কত 3/2 mr², ঠিক আছে। তো এর মাধ্যমে আমাদের আনসার শেষ, উত্তর বের হবে 3/2 mr²। এখন এইটাও একটা ফর্মুলা, তোমাদের বইয়ে আছে যে যদি মাঝখান দিয়ে যায় তাহলে হবে mr²/2, আর যদি সাইড দিয়ে যায় এটাকে কি বলে, এটাকে বলে স্পর্শকগামী। এটাকে কি বলে, স্পর্শকগামী। স্পর্শকগামী হলে সাইড দিয়ে যাবে, তো তখন উত্তর হবে 3/2 mr²। এখন পরিচয়টা দেখো, এম এর মান কিন্তু দিয়ে দিছি স্যারে, এম এর মানটা হচ্ছে 2 কেজি। তো 2 কেজি বসায় দাও, তো 3/2 ইন্টু 2 ইন্টু r², 2 কাটাকাটি গেলে উত্তর থাকে 3r²। তো উত্তরটা হবে অপশন ডি। তারপর প্রশ্ন, জড়তা ভ্রামকের একক কি, খুবই সহজ। জড়তা ভ্রামককে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি, আই ইকুয়াল টু বেসিক ফর্মুলা হচ্ছে mr²। তো এম হচ্ছে কেজি এবং আর হচ্ছে কি মিটার, তো উত্তর হবে কেজি মিটার স্কয়ার। তারপর প্রশ্ন, স্থিতিস্থাপক সীমা নিচের কোন রাশি দ্বারা পরিমাপ করা। এটা অ্যাকচুয়ালি পথের গাঠনিক ধর্মের সূত্রের মধ্যে এসে পড়ছে যে ওই তোমার এফ এর মান যত বেশি হবে তোমার স্থিতিস্থাপক সীমা কিন্তু সেটার উপর ডিপেন্ড করবে। সেটা উত্তর কি হবে, প্রযুক্ত বলের উপর। নিচের কোন সম্পর্কটি সঠিক নয়, আমরা একটা একটা করে পড়বো। ফার্স্টে কি লিখছে, এল সমান সমান আর ক্রস পি, এটা সত্য। কণিক ভরবেগ সমান সমান ব্যাসার্ধ ইনটু রৈখিক ভরবেগ, এটা সত্য। টাউ সমান সমান আর ক্রস এফ, এটাও সত্য, এটাও আমি শিখেছি। টর্ক, এটাও সত্য। এল সমান সমান ডি টাউ বাই ডিটি, এটাও আমি শিখাইছি। এটা তোমাদেরকে শিখেছিলাম, এটা ডি টাউ ছিল উপরে, একটু মনে করে দেখো তো। না, উপরে ডি টাউ ছিল না, তোমাদের একটা শিখাইছিলাম ওই যে ডিএল বাই ডিটি, মনে করে দেখো। ওইখানে কি ছিল, ওইখানে ছিল হচ্ছে উপরে ছিল ডিএল, নিচে ছিল ডিটি। ওইখানে উপরে ছিল ডিএল, নিচে ছিল ডিটি, আর এখানে কি ছিল, দ্বন্দ্বের ভ্রামক, ঠিক আছে। সো দেখতে পাচ্ছি আমার সি নাম্বারটা মিলতেছে না, সি নাম্বারটা সঠিক নয়। হ্যাঁ, মানে এইটা সঠিক, এইটা সঠিক। এবার এটাও দেখি এটা সঠিক কিনা। এটা তো আমরা অলরেডি পড়ছি, এটা সঠিক কেমনে, ওই যে এফ টি সমান সমান মনে আছে ভরবেগের পরিবর্তন, তাইলে এফ সমান সমান কত হবে, ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই টাইমের পরিবর্তন, ঠিক আছে। সো এটাও সঠিক, তাহলে উত্তর কি হবে, যে সি নাম্বারটা সঠিক নয়, সি নাম্বারটা সঠিক নয়। পরের প্রশ্ন যদি এখন চলে যাই, যে কোন বস্তুর উপর প্রযুক্ত বর্ষমের লব্ধি যদি শূন্য হয়। দেখো ভাইয়া, লব্ধি শূন্য শব্দটার অর্থ কি, শব্দটার মানে হচ্ছে এফ নেটের মান হচ্ছে 0। এখন এফ এর মান যদি 0 হয়ে যায় অবশ্যই ত্বরণের মানও 0 হবে, কারণ এফ ইকুয়াল টু এম এ। তো চলো আমরা একটু পড়ি, কি বলছে, বস্তুর বেগ ধ্রুব হবে। হ্যাঁ, কথা সত্য। ত্বরণ যদি শূন্য হয় বস্তুর বেগটা কি হয়ে যায়, ধ্রুব হয়ে যায়। ত্বরণ শূন্য হওয়া মানে কি, তার বেগের কোনো পরিবর্তন হয় নাই, সেটা সত্য। বস্তুর ত্বরণ তো শূন্য, আমি তো লিখে দিলাম ত্বরণ শূন্য। বস্তুর ভরবেগ ধ্রুব, একটু আগে আমরা পড়ছি যে এফ টি সমান সমান ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। তাহলে এফ এর মান যদি 0 হয় তাহলে 0 সমান সমান এম ইন্টু ভি মাইনাস ইউ, বা জিনিসটাকে এম ভি মাইনাস এম ইউ বলতে পারি। এবার এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে এম ভি সমান সমান এম ইউ হয়, তার মানে ভরবেগের কোনো পরিবর্তন হয় নাই, বা ভরবেগ ধ্রুব, ঠিক আছে। সো উত্তরটা কি হবে, অপশন সি ও কারেক্ট। তাহলে উত্তর হইতেছে অপশন ডি নাম্বারটা, 1 2 3 তিনটাই হবে সঠিক উত্তর। একটি গাড়ি 400 মিটার ব্যাসার্ধের একটি সমস্ত বৃত্তাকার পথে 40 মিটার পার সেকেন্ড বেগে চলছে, 1100 কেজি যদি হয় তাহলে ঘর্ষণ বল কত, ঘর্ষণ বল হচ্ছে এফ কে, ঠিক আছে। এখন একটা খেয়াল করে দেখো, তোমাকে স্যারে কিসের মান দিছে, তোমাকে স্যারে দিছে হচ্ছে এই 1100 কেজি, এই মানটা দিয়ে দিছে। আর কি দিছে, বৃত্তাকার পথে চলতেছে 40 মিটার পার সেকেন্ড বেগে। সো আমরা যদি দাগটা নিই, আমরা আর এর মান জানি, তারপর হচ্ছে ভি এর মান জানি, তারপরে হচ্ছে গিয়ে এম এর মান জানি। দেখো আর ভি এবং এম যদি জানা থাকে তাহলে তুমি নিউ বের করতে পারবা। হ্যাঁ, কিভাবে নিউ বের করবা, দেখো আমরা কি শিখছিলাম,
আমরা বেসিক ফর্মুলা শিখছিলাম যে tan থিটা সমান সমান ভি স্কয়ার বাই আর জি, এটা আমরা বেসিক ফর্মুলা শিখছিলাম, বাট এটা একটা প্রমাণ আছে, এটা প্রমাণটা যদি তুমি জানো তাহলে এই ম্যাথটা সলভ করতে পারবা। তো কুমিল্লা বোর্ড একটু ঝামেলা করে দিছে, দেখো আর বি যদি এম দেওয়া থাকে তার ঘর্ষণ বল বের করার জন্য তুমি কি করবা, আমরা জানি যে এফ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর, এফ ইকুয়াল এম ভি স্কয়ার বাই আর। খেয়াল করো তুমি কিন্তু এম এর মান জানো, ভি এর মান জানো, আর এর মান জানো, তো যদি বসায় দাও তাহলে যে উত্তরটা পাবা ওটা কি বল, ওটা হচ্ছে ক্রিয়াশীল বল, ঠিক আছে, ওটা হচ্ছে ক্রিয়াশীল বল, ওটা হচ্ছে ক্রিয়াশীল বল। তো তুমি ধরো সামনের দিকে 100 নিউটন বল প্রয়োগ করলা, হ্যাঁ 100 নিউটন বল প্রয়োগ করলা, তো তোমাকে কিন্তু বিপরীত দিকে কিন্তু ঘর্ষণ বলটা কাজ করবে। সো তুমি যদি সব ডাটা বসায় দাও, এম এর মান, ভি এর মান, আর এর মান বসায় দাও, তাইলে তো তুমি এফ এর মানটা পেয়ে যাবা। সো এর উত্তরটা হবে এম ভি স্কয়ার বাই আর, ঠিক আছে, সো এর উত্তরটা কি হবে, এম ভি স্কয়ার বাই আর হবে। ওকে, আচ্ছা আমরা এখন পরের প্রশ্নে যদি চলে যাই, একটি বৈদ্যুতিক পাখা, নিচে কি ছিল আর না ছিল না, একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 90 বার ঘুরছে, এর কৌণিক বেগ কত? এটা ডিরেক্ট ফর্মুলা আছে, কৌণিক বেগের ডিরেক্ট ফর্মুলা আছে যে ওমেগা সমান সমান 2 পাই এন বাই টি। যদি বসাই দিই 90 বার ঘুরতেছে বলে দিছে, আর কত প্রতি মিনিটে, তো কাটাকাটি যদি করি এখানে 30 হয়, এখানে 3 হয়, উত্তর আসতেছে 3 পাই। সো দা কারেক্ট আনসার ইজ 3 পাই। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, দেখো কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, এটা কিন্তু আমরা পড়ছিলাম যে এফ মানে কি ছিল, এফ মানে ছিল হচ্ছে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার, তাহলে টাউ মানে কি হবে বলতো, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে, উত্তর হবে টর্ক। তাহলে তাহলে আমাদের টর্ক সমান সমান কি, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, আর এফ মানে কি, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার। আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম রৈখিকে যেটা এফ, কৌণিকে সেটা টাউ বা টর্ক। ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যবর্তী বল হচ্ছে 180 ডিগ্রি, এটা কিন্তু অ্যাকচুয়ালি মেডিকেলে আসা একটা কোশ্চেন। ক্রিয়া যদি এদিকে হয়, প্রতিক্রিয়া হবে তার বিপরীত দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপরের প্রশ্ন, 4 কেজি ও 9 কেজি ভরের দুইটা বস্তুর সমান ভরবেগে গতিশীল, এদের গতিশক্তির অনুপাত কত? দেখো ভাই আমরা ফর্মুলা জানি ই কে সমান সমান পি স্কয়ার বাই 2m, তো এখন দুইজনের ভরবেগটা সেম, সো পি ফিক্সড, তো পি যদি ফিক্সড হয় তাহলে ই কে সাথে এম এর সম্পর্কটা কি এরকম ব্যস্তানুপাতিক, এটা কারণ কি, এটা তো ফিক্সড, এটা বাদ, যেটা ফিক্সড এটা বাদ, 2 তো কি ফিক্সড ভ্যালু, এটা বাদ, তার মানে ই কে সাথে এম এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তার মানে যার ভর বেশি তার ই কে কম, ঠিক আছে। তো তার মানে ব্যস্তানুপাতিক যদি হয়ে থাকে তাহলে 4:9 এটা কি হয়ে যাবে, ব্যস্তানুপাতিক করে ফেলো, ব্যস্তানুপাতিক করে ফেলে কত হয়, 9:4 হয়। ক্লিয়ার? আমি আবারও বলি ই কে প্রপোর্শনাল টু 1/m শব্দটার অর্থ কি, ওরা দুইজনের ব্যস্তানুপাতিক, তো এম এর অনুপাত স্যারে দিয়ে দিছে, এম এর অনুপাত কত, 4:9, হ্যাঁ এই যে 4 কেজি আর 9 কেজি অনুপাত করলে 4:9 হয়। সো এম যদি 4:9 হয় তাহলে যদি কোশ্চেন করে ই কে কত হবে, ই কে তখন হবে 9:4 হবে, ঠিক আছে। সো উত্তরটা হবে 9:4, উত্তরটা হবে 9:4। তারপর একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিট 90 বার ঘুরছে, আমরা অলরেডি সলভ করছি, এটা দুইটা বোর্ডে এসে পড়ছে। ব্যাংকিং কোণ কিসের উপর নির্ভর করে, দেখো আমরা তো পড়ছিলাম যে tan থিটা সমান সমান ভি স্কয়ার বাই আর জি। তো একটা খেয়াল করে দেখো এই যে প্রমাণটা থিটাটা যে আসছে, এই প্রমাণটা এখানে কিন্তু এম ভি স্কয়ার বাই আর ছিল, হ্যাঁ এখানে কিন্তু এই আচ্ছা ওটা কাটাকাটি গিয়ে পরে আবার এম চলে যায়। দেখো এখানে আমরা যে এফ এফ সমান সমান কি লিখছিলাম, এম ভি স্কয়ার বাই আর, হ্যাঁ যদি বলতো এফ কার উপর নির্ভরশীল তখন তুমি উত্তর দিতা এম, এখন স্যারে তো এফ বলে নাই, স্যারে কি বলছে, ব্যাংকিং কোণ থিটা বলছে। সো তুমি থিটার ফর্মুলা দিকে তাকাবা এম আছে কিনা, তো তুমি থিটার ফর্মুলা দিকে তাকাও, এম নাই, আছে কি, ভি আছে, আর আছে, জি আছে। তাহলে আমরা এটা বলতে পারি যে ব্যাংকিং কোণ কার কার উপর নির্ভর করে, বেগের উপর নির্ভর করে, ব্যাসার্ধের উপর নির্ভর করে, অভিকর্ষতার উপর নির্ভর করে, কিন্তু থিটার উপর নির্ভর করে না, থিটার উপর এম এর উপর নির্ভর করে না, এম এর উপর নির্ভর করে কে, এফ নির্ভর করে। তো প্রশ্ন যদি এফ বলতো তাহলে তুমি এম উত্তর দিতা, আর থিটা বললে কি দিবা, ভি আর এবং জি। এখন এই প্রশ্নে কি চাইছে, নির্ভরশীল নয় চাইছে, নির্ভরশীল নয়। হ্যাঁ আমরা একটু অপশন গুলো পড়ি, দেখো এই যে ভি এটা নির্ভরশীল, তারপরে দেখো অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভরশীল, রাস্তার ব্যাসার্ধ আর এর উপর নির্ভরশীল, সাড়ে চাইছে নির্ভরশীল নয়, ভরের উপর কিন্তু থিটা নির্ভরশীল নয়, এফ নির্ভরশীল, ঠিক আছে। পরের প্রশ্ন, 1 নিউটন ঘর্ষণজনিত বাধা বিশিষ্ট রাস্তার উপর, সো এটা বাধা দিয়ে দিছে, সো এটা হচ্ছে এফ কে, তো এফ কে এর মান হচ্ছে 1 নিউটন। হ্যাঁ একটা বস্তুর উপর 2 কেজি ভরের একটা বস্তু, সো এম এর মান হচ্ছে 2 কেজি, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, এর মান হচ্ছে কি 5। তো প্রশ্ন হচ্ছে কত বলের প্রয়োজন, এফ এর মান স্যারে চাইছে। খুবই সহজ, ধরো তুমি এই বরাবর এফ বল প্রয়োগ করলা, হ্যাঁ তো তোমার বাধা কোন দিকে ক্রিয়াশীল, এফ কে এইদিকে ক্রিয়াশীল, তাহলে আমরা কি বলতে পারি, দুইটা পরস্পর বিপরীত দিকে, সো এফ মাইনাস এফ কে হবে। তো এখানে যে নিট বলটা তৈরি হলো সেটাই কি এম এর সমান, তাহলে সারে চাইছে এফ এর মান, তাহলে এফ সমান সমান কত হবে, এফ কে প্লাস
এম এ হবে। তো এফ এর মান তো স্যার দিয়েই দিছে 1 নিউটন। সো 1 যোগ এম এর মানটা স্যার দিয়ে দিছে 2 আর এর মানটা হচ্ছে 5, তাহলে 5 দুগুণ 10, তাহলে 10 আর 1 যোগ করলে 11 হয়। এবার চলো আমরা একটু অপশন চেক করি 11 আছে কিনা অপশনে। হ্যাঁ, এই যে দেখো অপশন ডি তে কিন্তু 11 আছে। হ্যাঁ, আমি অঙ্কটা তোমাদেরকে আবার সামনে রেখে তোমরা নিজেরা বোঝার চেষ্টা করো, নিজে নিজে বোঝার চেষ্টা করো। আমি একটু পানি খাই, ঠিক আছে? তোমরা একটু কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। ঘর্ষণ বল কিন্তু প্রশ্ন আসে, এটা হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো। এখন পোলাপাইন আসছে দেখছো, সব ঘুমিতে উঠছে। এখন কেমনটা লাগে? পোলাপাইন এখন ঘুমিতে উঠছে। একটু আগে আমি লাইভে দেখছি 30 জন, এখন দেখি 60-70 জন হয়ে গেছে। হ্যাঁ, এই ঘুমির থেকে উঠছে এখন কে কে? উর্মি বলতেছে ভাইয়া চাকতির ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে আর ব্যাসগামী লম্ব অক্ষের সাপেক্ষে কি একই জিনিস? না উর্মি, একই জিনিস না। উর্মি কোশ্চেন করছে যে ভাইয়া চাকতির, দেখো এটা একটা চাকতির ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ। ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ মানে কি? এই যে এটা হচ্ছে ভরকেন্দ্রগামী, হ্যাঁ। আর লম্ব অক্ষ মানে কি? লম্ব অক্ষ মানে এই লম্ব টানবা, এইটা হচ্ছে ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ। ভর কেন্দ্রগামী শব্দের অর্থ মাঝখান দিয়ে যাবে, আর লম্ব অক্ষ তোমরা তো বুঝছোই, লম্ব। সো উর্মি তুমি যে প্রশ্ন করছো ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ যদি বলে তখন এটা ঘুরতেছে এভাবে ঘুরতেছে, তখন ফর্মুলা হবে আই ইকুয়াল টু কি এম আর স্কোয়ার বাই 2। কিন্তু তুমি আবার পরে কি বলছো যে ব্যাসগামী, ও আচ্ছা সরি তুমি ব্যাস বলছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস বলে ঠিক আছে, ব্যাস বলে ঠিক আছে, ব্যাস। আমি স্পর্শক ভাবছি, আমি স্পর্শক ভাবে উত্তর দিতেছি। আর তুমি কোশ্চেন করছো যে ভাইয়া ব্যাসগামী হলে কি একই হবে কিনা। দেখো এইটাই কি তোমার ব্যাস না, তো মাঝখান দিয়ে তো গেছে। হ্যাঁ, তো যদি এরকম হইতো এই বরাবর স্পর্শক বলে দিলে, আমি ভুলে স্পর্শকটা বলে নিতে নিছিলাম। স্পর্শক যদি বলে দেয়, স্পর্শক বলে দিলে আবার ভিন্ন উত্তর হইতো, আই ইকুয়াল টু ওই তখন সমান্তর অক্ষম উপপাদ্য ব্যবহার করতে হইতো। ঠিক আছে, তো আশা করি উর্মি বুঝতে পারছো। আমরা হচ্ছে এখন সামনে আগাতে পারি। তো এটার উত্তরটা গেল। পরবর্তী প্রশ্ন 32 নম্বর প্রশ্নটা, যে 2 কেজি ভরের একটি চাকার ব্যাস, দেখি তোমরা আর কারো কোনো কোশ্চেন আছে কিনা। সবাই বলছো যে বুঝতে পারছো, ওকে ওকে। এই কারা কারা এখন এখন ঘুমিতে উঠছো, মানে মানে 10 মিনিট আগে জয়েন করছে, একটু কমেন্ট একটু তাদের চন্দ্রমুখখানা একটু দেখি তো। ভাই সিকিউ ক্লাস নিবেন কবে? সিকিউ ক্লাস নিয়ে নিছি, সিকিউ ক্লাস নিয়ে নিছি। তোমরা ব্যাটলস অফ ডাইনামিক্স তোমরা একটা কাজ করতে পারো, খুবই সহজ, নিজে নিজে বের করতে পারবা, এত কারো কাছে লিংক লাগবে না। তোমরা ব্যাটলস অফ ডাইনামিক্স, ব্যাটলস অফ ডাইনামিক্স এই ইউটিউব চ্যানেলে গেলেই সব ক্লাস পেয়ে যাবা। হ্যাঁ, প্রথম দিকেই পাবা একবারে, এই মাত্র কালকে রাতে আপলোড করছি সিকিউ ক্লাস। কারা একটু আগে ঘুমের থেকে উঠে আসছো, মানে জয়েন করছো মাত্র 10-15 মিনিট আগে, তাদের চন্দ্রমুখখানা একটু দেখি। যেমন হচ্ছে কাজী সালমান ঘুমের থেকে উঠছে, পাখির পালক, এই পাখির পালক, পাখি আবার ক্লাস করে আমাদের সাথে। যেমন হচ্ছে তালুকদার সাহেব, মোহাম্মদ মারুফ আহমেদ তালুকদার, রাতে ঘুমায় নাই ফাতিন। এ ফাতিন রাতে কি করছিস? হ্যাঁ, রাতে কি পড়াশোনা করছিস নাকি অন্য কিছু? হ্যাঁ, নাকি কেউ আছে? তাহমিনা মরিয়ম রাহি, এ রাহি কি করছিস? হ্যাঁ, ঘুমের থেকে এত লেট করছিস কেন? নাকি নাকি কোনো কাজ ছিল? সব করে জবাব দে, কেন লেট কেন? 9:30 বাজে, হ্যাঁ ক্লাস শুরু হয়েছে সে 8:30টায়। রাতে ঘুমায় নাই ফাতিন। আচ্ছা রাতিন ফাতে, সরি ফাতিন হচ্ছে রাতে ঘুমায় নাই। আচ্ছা, আর কে কি করছো বলো? ফাতিন বলতেছে কেউ নাই। আচ্ছা ঠিক আছে, আরে ফাতিন, আচ্ছা আসানুরা বলছে আমরা তো আগেই জয়েন করছি, আমাদেরকে একটা ধন্যবাদ দিবেন না? ঠিক আছে,
তোমাদের যারা আগেই জয়েন করছো তোমাদেরকে হচ্ছে 1567টা ধন্যবাদ। ওকে, যাক ফাতিন পড়াশোনা করছে, গুড ফাতিন। প্যারা নাই চিল, তোর কি কোনো আসলে কোনো প্যারা নাই? প্যারা নাই চিল। আচ্ছা 5টা বাজে ঘুমিতে করছি ওমর ফারুক, গুড। আমিও 5টা বাজে ঘুমিতে করছি। আচ্ছা ঠিক আছে, ওকে। যেহেতু পড়াশোনা করছো তোমরা বলছো রাত্রেবেলা, সো আমি আর কোনো বকা টকা দিব না। তো আমরা এখন 32 নম্বর অবজেক্টিভ সলভ করব। 2 কেজি ভরের একটি চাকার ব্যাস 50 সেন্টিমিটার। সো স্যারে কি ব্যাস দিয়ে দিছে, বাট তোমার লাগবে ব্যাসার্ধ। সো আর দরকার তোমার, তাই না? আর সমান সমান কত হবে? 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটারকে আমরা কি লিখতে পারি? 0.25 মিটার বলতে পারি। তারপরে কি বলছে? 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ। তো কৌণিক ত্বরণকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এখন স্যারে কি চাইছে? স্যারে টর্ক বা টাউ চাইছে। দেখো এগুলো খুবই সহজ, এগুলো আমরা ভয় পাই, ভাষাগত কথা থেকে ভয় পাই। এগুলোকে তুমি রৈখিক দিয়ে চিন্তা করবা, তুমি চিন্তা করবা রৈখিকের মতো করে। যেমন আমরা পড়ছিলাম যেটা রৈখিকে, যেটা কৌণিকে আলফা সেটা রৈখিকে এ, যেটা কৌণিকে টাউ বা টর্ক সেটা রৈখিকে কি ছিল? এফ। তুমি বাচ্চাদের মতো চিন্তা করো, এ আছে এফ আছে দুনিয়ার কয়টা সূত্রে? একটা সূত্রে। সূত্রটা কি? এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে? এফ ইকুয়াল টু এম এ। তো এখন স্যার তোমাকে কি বের করতে বলছে? স্যার টর্ক বের করতে বলছে। তুমি রৈখিকটাকে লিখবা, লিখার পর কৌণিকটা কল্পনা করে নিবা। যেমন রৈখিকে যেটা এফ, কৌণিকে সেটা টাউ বা টর্ক। রৈখিকে যেটা এম, কৌণিকে সেটা আই। রৈখিকে যেটা এ, কৌণিকে সেটা আলফা। এগুলো পড়েছি সুন্দর মতো। এবার সব ডাটা বসায় দাও। এখন কথা বলবো যে ভাই আমি তো আই জানি না, সমস্যা কি? আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। আই ইকুয়াল টু কত? এম আর স্কোয়ার। তারপরে কি আলফা দিয়ে গুণ করে দিবা। আচ্ছা যেহেতু হচ্ছে তুমি অনেকে বল ভাই আই ইকুয়াল টু এম আর স্কোয়ার আপনি কই থেকে পাইলেন? ভাই এটা বেসিক ফর্মুলা, এখানে তো বলে না এটা গোলক নাকি চাকতি কি রকমের, আমাদের শেপ বলা নাই, ঠিক আছে? তো এই জন্য তোমরা শেপ না বলা থাকলে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার দিয়ে ম্যাথ করতে হয়। এম এর মান স্যার দিয়ে দিচ্ছে নাকি? দেখো তো, এম এর মান দিয়েছে 2 কেজি, তো 2 হবে। আর এর মানটা হচ্ছে 0.25 এর স্কোয়ার, তো 0.25 এর স্কোয়ার দিয়ে দাও। এবং হচ্ছে আলফার মানটা কত? আলফার মানটা হচ্ছে গিয়ে তোমার 2। এখন এই জিনিসটা চলো আমরা ক্যালকুলেশন করে ফেলি, এটা কিন্তু কঠিন কিছু না, এটা হাতে হাতেই করা যায়। ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসলো, এখন তুমি কি ক্যালকুলেটরের জন্য বসে থাকবা? না, খুবই সহজ। দেখো 2 আর 2, 2 দুগুণ হচ্ছে গিয়ে তোমার 4, আর 0.25 স্কোয়ার শব্দটার অর্থ কি? 0.25 মানে কিন্তু 1/4, 1/4, ঠিক আছে? সো এখানে 1/4 স্কোয়ার, তাহলে এই 4 একটা কাটাকাটি গেলে 1/4 থাকে, 1/4 মানে হচ্ছে 0.25। সো উত্তরটা হবে 0.25। সো উত্তরটা হবে 0.25। আচ্ছা উত্তরটা হবে আমাদের 0.25 হবে, ঠিক আছে? এখন যদি তোমার এটাকে শেপ বলে দিল, ধরো এটা গোলক বলে দিল, তখন কিন্তু তুমি গোলকের সূত্র অ্যাপ্লাই করতা। তখন এই যে আই এর জায়গায় কিন্তু তুমি ওই যে 2/5 এম আর স্কয়ার অ্যাপ্লাই করতা। হ্যাঁ, শুধু এম আর স্কয়ার অ্যাপ্লাই না করে 2/5 এম আর স্কয়ার অ্যাপ্লাই করতাম, ঠিক আছে? তো এখন এটা আসলে ডিপেন্ড করে যে গোলক বলছে কিনা, যে বস্তুর শেপ বলছে কিনা। ওকে, তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তবে একটা ব্যাপার কি, তুমি একটা জিনিস তুমি এভাবে ভাবতে পারো যে চাকা তো আসলে রিং এর মতো, তাই না? তো ওইভাবে কল্পনা করলে এটা তো আছে, এটারও সূত্র আছে। একটা চাকা দেখতে কিরকম? চাকা তো দেখতে এরকম। তো আমরা না পড়ছিলাম যে এম আর স্কোয়ার বাই 2, হ্যাঁ, রিং এর জন্য চাকার মতো শেপ যারা, হ্যাঁ, তারা কিন্তু এম আর স্কোয়ার বাই 2। সো তোমাকে কিন্তু চাকাটা এম আর স্কোয়ার লিখলে হবে না, মানে শেপ যদি বলে দেয়। এখন চাকার তো একটা শেপ আছে, সেটা তো তোমার এম আর স্কোয়ার বাই 2 আমরা একটু আগে পড়ছিলাম, হ্যাঁ। সো এইখানে একটা এম আর স্কোয়ার বাই 2ই হবে, এখানে এম আর স্কোয়ার বাই 2 হবে, ঠিক আছে? যদি শেপ না বলে দিত তাহলে শুধু এম আর স্কোয়ার হইতো। তো এখানে একটা ভাগ 2 দিয়ে দাও, এম আর স্কোয়ার একটা ভাগ 2 দিয়ে দাও, হ্যাঁ, এটা নিচে একটা ভাগ 2 দিয়ে দাও। মানে উত্তর যা বের হয়েছে 1/4 বেরিয়েছে না, এখানে একটা ভাগ 2 দিয়ে দাও, এই যে হাফ দিয়ে গুণ করলেই হয়ে যায়। তার মানে 1/8 এর মান কত? 0.125, ঠিক আছে? সো আমার মতে এটা দিতে হবে, চাকা যেহেতু বলে দিছে এম আর স্কয়ার বাই 2 হবে, তাহলে উত্তর হবে 0.125। সো এটা চেঞ্জ করে দিচ্ছি, এটা 0.125 হবে। আচ্ছা, পরের প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2023 সালে, আমরা এখনো 2023 সালে বসে আছি, এত প্রশ্ন আসছে। 1000 কেজি ভরের একটি গাড়ি 300 নিউটন ঘর্ষণ বল যুক্ত সোজা রাস্তায় 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতলে চলতেছে, গাড়ির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত? তো আমরা কিন্তু এরকম প্রবলেম আগেও সলভ করছি যে F - F = ma, মুখস্থ করে রাখতে হবে। ঘর্ষণ বল থাকলেই, যদি কোনো অ্যাঙ্গেল না দেওয়া থাকে, মুখস্থ F - F = ma। তো এটা হচ্ছে তোমার প্রযুক্ত বল F। তো প্রযুক্ত বল স্যার বের করতে বলছে, তাহলে F = কত হবে? Fk + ma। এখন Fk এর মান দিয়ে দিছে, Fk এর মান 300, m এর মান দিয়ে দিছে হচ্ছে তোমার কত? 1000, আর এর মানটা হচ্ছে 4। 1000 গুণ 4 করলে 4000 হয়, 4000 আর 300 গুণ করলে 4300 হয়। তো উত্তরটা কত হবে? 4300 নিউটন হবে। পরবর্তী প্রশ্ন,
যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাস্তার উপরের দিকে চলমান 100 গ্রাম ভরের একটি বস্তু 5 মিটার পথ চললে কি পরিমাণ শক্তি প্রয়োজন। এটা এই চ্যাপ্টারের প্রশ্ন না, এটা কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারের প্রশ্ন, বাট আমরা সলভ করে ফেলি। তো ফার্স্টে কি বলছে 30 ডিগ্রি, হ্যাঁ। তো স্যারে বলছে শক্তি, তো শক্তির ফর্মুলা কি, W = mgh। এটা কই জানি আমি পড়াইছি। আচ্ছা দেখো, তো এখানে এইচ এর বেসিকটা কি, এইচ এর বেসিকটা হচ্ছে লম্ব দূরত্ব, হ্যাঁ, এই লম্ব দূরত্বটা। এখন স্যার তোমাকে কিন্তু 5 মিটার পথ বলে দিছে, সো এখান থেকে এতটুকু হচ্ছে 5। তাইলে অতিভুজ যদি 5 হয়, অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, তাহলে লম্ব কত হয় আমরা জানি sin থিটা হয়। বাট এটা যদি 5 হয়, এটা কত হবে 5 sin 30 ডিগ্রি। আর এটা যদি বের করতে বলতো তাহলে 5 cos 30 ডিগ্রি হইতো। তাহলে আমরা এখানে কি লিখবো, এইখানটাতে লিখবো হচ্ছে এই যে আমাদের h এর মানটা লিখবো হচ্ছে 5 sin 30 ডিগ্রি। আসলে বুঝতে পারছো। সো m এর মান স্যার দিয়ে দিছে 100 গ্রাম, 100 গ্রামকে আমরা 0.1 বলতে পারি। g এর মানটা 9.8 এবং h এর মানটা কত হবে 5 sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান কত, হাফ। আর এটা ক্যালকুলেশন করে যা উত্তর বের হয়, খুবই সহজ। দেখো তুমি কিভাবে করবে এটা, এটা ফার্স্টে 2 এর সাথে 9.8 কাটাকাটি করো, 4.9 হবে, ঠিক আছে। এখন 4.9 এর সাথে আবার 5 গুণ করো, আমি মানে ঢাবির জন্য শিখাচ্ছি, তো কঠিন কিছু না। দেখো 5 × 45 5, হাতে থেকে 4, 4 5 20, 20 4 কত 24, মানে 24.5 আসে। আর পাশে একটা 0.1 ছিল, হ্যাঁ, ইনটু 0.1। মনে রাখবা দুনিয়ার যে কোনো কিছু 0.1 দ্বারা গুণ করা মানে কি দশমিকে একবার বামে নেওয়া, দশমিকে একবার বামে নেওয়া, এটা মনে রাখবা। যদি তোমাকে আমি বলি 243.229, এটার সাথে তুমি 0.1 গুণ করো, ভাই কিচ্ছু না, এই দশমিকটাকে একবার কি করবা, বামে নিবা, ঠিক আছে। যদি স্যারে বলে 0.01 দিয়ে গুণ করো, তখন তুমি দশমিকে 2 বার বামে নিবা। মানে কাহিনী হলো দশমিকের পর যত ডিজিট থাকবো তুমি তত ডিজিট বামে নিবা, দ্যাটস ইট, ঠিক আছে। দশমিকের পরে যতটা ডিজিট থাকবে তুমি তত ডিজিট কি করবা, দশমিকটাকে বামে নিবা। তাহলে আমার হয়ে গেল যে এখানে আমার দশমিকের পরে একটা ডিজিট, তাহলে উত্তর কত হবে 2.45 হবে, ঠিক আছে। তো উত্তর হচ্ছে 2.45 জুল। তো উত্তর হবে 2.45 জুল। 3 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি বুলেট 150 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল। বুলেটটি বের হওয়ার সময় একটি বল পেছনের দিকে ধাক্কা দিল। প্রশ্ন হচ্ছে বন্দুকের আদি ভরবেগ কত। দেখো ভাই, আদি ভরবেগকে আমরা mu দ্বারা প্রকাশ করে থাকি। এখন একটা বন্দুক সে এখন চলাই শুরু, মানে এখনো গুলি ছুড়ে নাই, তার আগে গুলির ভরটা কত, 0। ইয়াস, গুলির ভর আছে কিন্তু বেগটা কত, 0। তাহলে আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি যে ইউ এর মান যেহেতু 0, সো পুরোটা গুণ করো 0 হয়ে যাবে। সো উত্তরটা কি হবে, আদি ভরবেগটা হবে 0। পরবর্তী প্রশ্ন ওই উদ্দীপকটাই বলছে যে কত বেগের পিছনে সরে আসবে, হ্যাঁ, মানে বড় হাতের ভি এর মানটা স্যারে চাইছে। আমরা ফর্মুলা সবাই পড়ছি কিন্তু লাস্ট ক্লাসে, যে এমভি প্লাস এমভি বন্দুকের ম্যাথের ডিরেক্ট ফর্মুলা, হ্যাঁ। স্যারে হচ্ছে বড় হাতের ভি বের করতে বলছে, তাহলে বড় হাতের ভি কত হবে, -mv ডিভাইডেড বাই বড় হাতের এম। তো ছোট হাতের এম মানে কি, তোমার হচ্ছে গুলির ভর। গুলির ভরটা কত, গুলির ভর হচ্ছে 5 গ্রাম। গ্রামকে গ্রাম রাখো, সমস্যা নেই, দুইটাই যদি তুমি গ্রামে রাখো কোনো সমস্যা হবে না, অনুপাত। বড় হাতের এম মানে কি 3 কেজি, 3 কেজিকে গ্রামে কনভার্ট করে তাহলে 3000 হবে, হ্যাঁ। আর ভি মানে কত, ভি মানে হচ্ছে 150, তাহলে 150। তাহলে এখন যদি তুমি কাটাকাটি করো, 0 0 কাটাকাটি করো, খেয়াল করো আমি কিন্তু ক্যালকুলেটর ইউজ ছাড়া সব ম্যাথ করতেছি, সেগুলো ঢাবির জন্য তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। এবার 15 সাথে 300 কাটাকাটি করা কিন্তু কঠিন না। 300 কে আমরা চাইলে 30 × 10 লিখতে পারি, এই যে 30 লিখলাম, পাশে একটা 10 দিয়ে দিলাম। এটা আমার সুবিধাটা কি, এটা সুবিধা হচ্ছে তুমি 15 সাথে 30 কাটাকাটি করতে পারবা, তাহলে তোমার এখানে 2 থাকবো, ঠিক আছে। আচ্ছা, এবার 5 এর সাথে আবার 10 এর কাটাকাটি করো, নিচে 2 থাকবো, তাহলে উপরে কিছুই রইলো না, মানে উপরে 1 আর নিচে 2 × 4, তাহলে উত্তরটা আমার আসছে 0.25। এখন মাইনাস কেন আসছে, কারণ পশ্চাৎ বলে দিলে তখন মাইনাস দ্বারা পশ্চাৎ কি বোঝায়, ঠিক আছে। তো উত্তরটা কিন্তু মাইনাস আর থাকবে না। কেন মাইনাস থাকবে না, কারণ প্রশ্নে তো বলেই দিছে পিছনে শব্দটা যখন উল্লেখ করে দিবে তখন সেটা মাইনাসকে ডিনোট করতেছে। সো মাইনাসের পরিচয়টা প্রশ্নই বলে দিছে, তো তোমার আর এক্সট্রা উত্তরে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। পরের প্রশ্ন, ক্রিয়া প্রতিক্রিয়া মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। তারপরে প্রশ্ন, এখানে আরেকটা প্রশ্ন নিচে ছিল যে 7 কেজি ভরে একটি বস্তু একটি স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পর বস্তু একই দিকে আদি বেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে। স্থির বস্তুর ভর কত। দেখো, স্থিতিস্থাপক সংঘর্ষের একটা কনসেপ্ট হলো সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি সেম থাকে। তো সংঘর্ষের আগে তার ভর কত ছিল, m=7। স্থির বস্তু কি বলছে, 7 কেজি ভরের একটি বস্তু একটি স্থির বস্তুর সাথে সংঘর্ষ হয়, মানে এটা ধরো একটা বস্তু, এখানে আরেকটা বস্তু, ঠিক আছে। তো এই যে স্থির বস্তু, এটার ধরো আমি ভর জানি না, এটা ভর ধরো m1=7, এটা ভর আমি জানি না, m2 মান জানি না। এখন এটার বেগটা ও কি করছে, ওর লগে একটা বাড়ি খেলো, হ্যাঁ, আর ওর বেগ আবার 0, তাহলে u2 মান কত, 0।
এখানে কি বলছে, সংঘর্ষের পর বস্তু একই দিকে আদিবেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে। তার মানে কি, আদিবেগ যদি ইউ হয়, ধরো ওর একটা বেগ আছে, ওর আদিবেগটা হচ্ছে u1, হ্যাঁ, ওর আদিবেগ যদি u1 হয়, প্রশ্নে বলে দিছে যে সংঘর্ষের পর বস্তু একই দিকে আদিবেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে, তাহলে স্থির বস্তুর ভর কত। মানে কাহিনীটা কি, ওকে একটা ধাক্কা মারছে, ঠিক আছে, তো ধাক্কা মারার পর হচ্ছে ওকে শুদ্ধা নেওয়া চলা শুরু করছে। চলা যখন শুরু করছে, যে নতুন যে বেগটা, সেই নতুন বেগটা তোমার আসছে কত, নতুন বেগ ভিটা কত আসছে, নতুন বেগ ভিটা তোমার আসছে হচ্ছে এইটার 1/4, মানে কি u1/4 এটা আসছে। তো এখন সংঘর্ষটা হয়েছে কোন জায়গাটায়, সংঘর্ষ হয়েছে এই জায়গাটায়, হ্যাঁ, ওকে একটা বাড়ি মারছে। তো তোমাকে কি করতে হবে, সংঘর্ষের আগে মোট গতিশক্তি বের করতে হবে, তারপরে সংঘর্ষের পরে মোট গতিশক্তি বের করতে হবে। তো ফর্মুলাটা হচ্ছে সংঘর্ষের আগে মোট গতিশক্তি ইজ ইকুয়াল টু সংঘর্ষের পরে মোট গতিশক্তি, এটা হচ্ছে ফর্মুলা। তো চলো আমরা শুরু করে ফেলি। তো সংঘর্ষের আগে মোট গতিশক্তি মানে কি, হাফ, এই যে প্রথম বস্তুটার গতিশক্তি কত হবে, হাফ m1 u1 স্কয়ার, এটা প্রথম বস্তুর মোট গতিশক্তি। আর দ্বিতীয় বস্তুর মোট গতিশক্তি কত, 0, যে দ্বিতীয় বস্তুর আদি সংঘর্ষের আগে। এবার আসো সমান সমান কি হবে, সংঘর্ষের পরে মোট গতিশক্তি, সংঘর্ষের পরে তো দুইটা মিললে একটা বেগ হয়ে গেছে, তাহলে আমরা হাফ লিখবো, হ্যাঁ, দুইটার এম আলাদা আলাদা, কিন্তু একটা m1 একটা m2, হ্যাঁ, তাহলে একটা হচ্ছে m1 কে আমি m1 এ রেখে দিলাম, আর m2 এর মান তো আমি জানি না, তাহলে হাফ m v স্কয়ার, এই যে v স্কয়ার, ঠিক আছে। তো এখন এখান থেকে আমাদের আনসার বের করতে হবে। তো m1 এর মান স্যার দিয়ে দিছে, m1 এর মানটা কত, 7, লিখে ফেলি, উপপক্ষ থেকে হাফ কেটে দেই, তাহলে m1 এর মান 7 ইনটু u1 স্কয়ার সমান সমান m1 এর মানটা 7 প্লাস m2 এর মান আমরা জানি না, হ্যাঁ, আর হচ্ছে v এর পরিচয়টা দিয়ে দিছে স্যার 1/4, মানে কি u1 এর 4/1 উপরে আবার স্কয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এটা আমরা আবারও আগাই, তাহলে কত দাঁড়ায়, 7 u1 স্কয়ার সমান সমান 7 প্লাস m2 ইনটু u1 স্কয়ার ডিভাইডেড বাই 4 4 16, u1 স্কয়ার কেটে দাও। এখন 16 সাথে তোমাকে 7 গুণ করতে হবে, ঠিক আছে, 16 সাথে তোমার 7 গুণ করতে হবে, 6 7 42, 2 হাতে থেকে 4, 7 আর 4 কত, 11, তাহলে 112 সমান সমান কত, 7 প্লাস m2, তাহলে m2 সমান সমান আমার আসতেছে 112 মাইনাস 7 বা 105 কেজি আসতেছে। একটু দেখি 105 কেজি অপশনে আছে কিনা, নাই, 8.2 কেজি, তার মানে আমার উত্তর এটা মেলে নাই। আচ্ছা, 7 কেজি ভরের একটি বস্তু একটি স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পর বস্তু একই দিকে আদিবেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে। আচ্ছা, এখানে কাহিনীটা হলো, এই বস্তু বলতে কাকে বুঝাইছে, এটা একটা কোশ্চেন। আমি পুরো ম্যাথটা করছি, আমার উত্তর আসছে 105, কিন্তু উত্তর মিলে নাই। এই যে দেখো অপশন, এটা উত্তরই নাই, অপশনে এটা উত্তর নাই, ময়মনসিংহ বোর্ডে যে প্রশ্নটা আসছে। তো এখন এখানে ভাষাগত কথাটাই ঝামেলা, আমি তারপরে একবার চেক করি, আমি যেটা পড়াইছি সেখান থেকে চেক করি যে m1 এর মান 7, তারপর হচ্ছে m2 এর মান আমরা জানি না, u1 এর মানটা কিন্তু আমরা জানি না, হ্যাঁ, u2 এর মানটা হচ্ছে 0। তো সংঘর্ষের আগে মোট গতিশক্তি ইজ ইকুয়াল টু সংঘর্ষের পরে মোট গতিশক্তি, তার মানে m1 এর মান যেহেতু 7, তো 7 u1 স্কয়ার সমান সমান কি হবে, 7 প্লাস m2 ইনটু u1/4 এর স্কয়ার, তাহলে উপরে u1 স্কয়ার নিচে 16, 16 সাথে 7 গুণ করলে ঠিকই তো আছে, 6 7 42, 2 হাতে থেকে 4, 7 4 11, 11, তারপর এখানে 7 প্লাস m2। সো এখানে ভাষাগত কথা ঝামেলা হয়েছে। ভাষাগত কথা ঝামেলাটা কি, এই যে বস্তু বলতে আমি ধরে নিছি, তারা দুজন একই সাথে গেছে। তো আমি যে ম্যাথটা করছি এটা হচ্ছে একই দিকে একই সাথে, হ্যাঁ, একই সাথে বলে দিলে এই ম্যাথটা কারেক্ট। এখন প্রশ্নতে একই সাথে বলে নাই, সো আমি এখন অন্যভাবে করার একটু চেষ্টা করবো, দেখি। স্যারে তো একই সাথে বলে নাই, ঠিক আছে, আমি করে দিছি কিভাবে, যদি একই সাথে প্রশ্ন বলে দেয় সেটা তোমার শেখা হয়ে গেল। এখন একই সাথে যেহেতু বলে নাই, সো কি করা যায়, স্থিতিস্থাপক সংঘর্ষের আবার একটা কয়েকটা ফর্মুলা ছিল, মনে করে দেখো, দুইটা ফর্মুলা ছিল, একটা হচ্ছে কি v1 আর একটা হচ্ছে কি v2। v1 এর একটা ফর্মুলা ছিল, ইয়া বড় একটা ফর্মুলা ছিল, বড় বড়। তো চলো আমরা ফর্মুলাগুলো মনে করার চেষ্টা করি। ফর্মুলাগুলো এরকম ছিল, নিচে ছিল m1 প্লাস m2, আবার এখানেও নিচে কি ছিল, m1 প্লাস m2, তারপর উপরে কি ছিল, চারটা বের করব, তার ভরটা হয় উপরে, হ্যাঁ, তাহলে m1 মাইনাস m2, আর এখানে পাশে জানি কি ছিল, পাশে ছিল চারটা বের করবো তার আদিবেগ, ঠিক আছে। আর এখানে জানি কি হইতো, বিপরীতটা 2m2 ইন্টু v1, 2m2 ইন্টু u2, এটা আমাদের একটা ফর্মুলা ছিল। এখন আমি দেখতে চাচ্ছি যে এই ফর্মুলা দিয়ে কি সলভ করা যায়, আগে আমি একটু দেখতে চাচ্ছি। তো ফার্স্ট অফ অল এই ফর্মুলার মধ্যে আমাদের v1 মানে কি, v1 মানে হচ্ছে প্রথম বস্তু শেষ বেগ। তো এখন এই বস্তু বলতে যদি প্রথম বস্তুকে বুঝায়
স্যার এখানে ক্লিয়ারলি বলে নাই কোন বস্তু, এখানে সমস্যাটা তৈরি হয়েছে। সংঘর্ষের পর বস্তু, এখানে বস্তু বলতে এই প্রথম বস্তুকে বুঝাইছে, আমরা ধরে নিব, ঠিক আছে, কারণ এখানে দ্বিতীয় বস্তুটা তো সে চুপচাপ বসেই ছিল। তো আমরা কি করবো, এই বস্তুটাকে প্রথম বস্তু ধরে এখন ম্যাথটা করব। তো ফার্স্ট অফ অল, তার মানে স্যারে V1 বের করতে বলছে, তার মানে স্যারে V1 এর ফর্মুলা অ্যাপ্লাই করতে বলছে, এটা ইন্ডিকেট করতেছে। তো আমরা এখন V1 এর ভ্যালুটা জানি, V1 এর ভ্যালুটা কত, আদি বেগের 1/4। তার মানে V1 সমান সমান U1 এর 4/1 ঠিক আছে, V1 সমান সমান কত, U1 এর 4/1। সো V1 এর জায়গায় লিখে ফেলি U1 ডিভাইডেড বাই 4। এবার আসলে এইখানটাতে প্রথম বস্তু ভর আমরা জানি 7, তো লিখে ফেলি 7 মাইনাস, তারপরে হচ্ছে আমরা দ্বিতীয় বস্তু ভরটা জানি না M2, এটা আমরা রেখে দিলাম। এবার আসে M1 প্লাস M2, M1 এর মান 7 আর M2 এর মান হচ্ছে M2, রেখে দাও। U1 টাকে, U1 নাম আমরা জানি না, ওটা কাটাকাটি চলে যাবে পরে, ঠিক আছে, U1 কে U1 রেখে দিলাম, প্লাস এইটা লিখার কোনো দরকারই নেই, কেন, কারণ হচ্ছে তোমার দ্বিতীয় বস্তুটা চুপচাপ বসে ছিল, স্থির ছিল, U2 এর মান 0, ফলে পুরো মানটা 0 হয়ে গেছে। এখন স্যার তোমাকে বের করতে বলতেছে M2 এর মান কত। তো চলো আমরা বের করে ফেলি। প্রথম কথা হচ্ছে এটা খুবই সহজ, U1 U1 টা কাটাকাটি করাটা, তাহলে কি দাঁড়াইলো 1/4 সমান সমান 7 মাইনাস M2 ডিভাইডেড বাই 7 প্লাস M2। তো এখান থেকে যদি আমরা এখন বের করার চেষ্টা করি তাহলে উত্তরটা এসে পড়বে, ঠিক আছে। এখান থেকে যদি আমরা বের করি কি দাঁড়ায়, কোনাকুনি গুণ করলে 7 প্লাস M2 সমান সমান 4 7 28 মাইনাস 4M2, ঠিক আছে। তাহলে এখানে একটা M2 আর এখানে মাইনাস 4টা M2, এই পাশে নিয়ে আসলে 5টা M2 হয়। তো 5টা M2 সমান সমান এখানে 28 এখানে 7, 7 এর পাশে চলে গেলে 28 থেকে 7 বিয়োগ করলে 21 হয়। হ্যাঁ, তাহলে M2 সমান সমান 21/5, 21/5 ক্যালকুলেটর ছাড়াই করা যায়, তোমার হচ্ছে 4.25 আসবে, 4.25 আসবে। এখন আমি একটা অপশন চেক করি এবার আসছে কিনা, চলো দেখি। অনেক আমরা একটু সিকিউর মতো একটা দিয়ে দিছে, এই যে 4.2 আছে অপশনে, 4.2 অপশনে আছে, ঠিক আছে। আমরা অবশেষে উত্তরটা পেয়ে গেছি, এই যে 4.2 কিন্তু অপশনে পেয়ে গেছি, ঠিক আছে। তো তোমরা একটু ক্যালকুলেশনটা একটু আরেকবার দেখো। হ্যাঁ, 7 কেজি ভরের একটি বস্তু, এটাকে আমি প্রথম বস্তু ধরলাম, একটি কি করতেছে, স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পর বস্তু, এখানে কাহিনীটা হলো বস্তু বলতে কাকে বুঝাচ্ছে, আমরা মনে মনে ধরে নিছি প্রথম বস্তু। প্রথম বস্তু বললে একরকম উত্তর, দ্বিতীয় বস্তু বললে আরেক রকম উত্তর, ঠিক আছে। আমি দ্বিতীয় বস্তু দিয়ে করে দিব, প্রথম বস্তু দিয়ে করলে উত্তরটা হবে তোমার 4.2 আসবে। তো আমরা ধরে নিছি প্রথম বস্তু, সংঘর্ষের পর প্রথম বস্তু একই দিকে আদি বেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে। হ্যাঁ, কারণ আদি বেগ যেহেতু বলছে, দ্বিতীয় বস্তু তো আসলে আদি বেগ ছিলই না, সেই জন্য প্রথম বস্তুটা ধরে নেওয়াটাই যুক্তিযুক্ত। আদি বেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে স্থির বস্তুর, ও আচ্ছা, স্থির বস্তুর ভর চাইছে, আমি যেটা বের করছি এটা স্থির বস্তুর ভর না, আমি বের করছি হচ্ছে গতিশীল বস্তুর ভর। আমি বের করছি কোনটা, আমি বের করছি ভাইয়া, আমি বের করছি কোনটা বলো তো, আমি বের করছি গতিশীল বস্তুর ভর, নাকি না, আমি M2 বের করছি, M2 হচ্ছে স্থির বস্তু ভর, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটাই উত্তর হবে, ঠিক আছে। অবশেষে আমাদের ম্যাথটা শেষ হলো, এটার উত্তরটা আমার আসতেছে 4.2 কেজি। তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানিয়ে ফেলো। এই অঙ্কটা একটু প্যারা দিছে, এটা কোথায় জানি ছিল, এটা ভাষাগত কথার একটু প্যারা দিছে আমাদেরকে। এটা কোন বোর্ডে আসছে, এটা ময়মনসিংহ বোর্ডে আসছে 2022 সালে। একটু তাড়াতাড়ি তোমরা কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা, একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো বুঝতে পারছো কিনা। ভাইয়ারা একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলে বুঝতে পারছি কিনা। ভাই 38 নম্বর প্রশ্নে হাফ হলো কেন, 38 নম্বর প্রশ্নে হাফ হলো কেন, কোন জায়গায় হাফ দেখছো তুমি? আচ্ছা, হাফ কেন হয়েছে, গতিশক্তির ফর্মুলা হাফ এম বি স্কোয়ার, গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কোয়ার, এর জন্য আমি হাফ দিছিলাম। একটু তাড়াতাড়ি কমেন্টে জানাও, এই অঙ্কটাকে মার্ক করে রাখো, এটা একটু কিছু ঝামেলাওয়ালা প্রশ্ন ছিল। আচ্ছা, রাহি বলছে যে ক্লিয়ার, লিসা বলছে ক্লিয়ার, আচ্ছা ওকে। আমরা তাহলে এখন পরবর্তী প্রশ্নে চলে যেতে পারি। তো 38 নাম্বারটা গেল, নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্নে যদি আমরা তাকাই, এখানে কি বলছে, একই ভর ও ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার চাকতি এবং একটি রিং এর কেন্দ্র দিয়ে অবিলম্বগামী গমনকারী অক্ষের সাপেক্ষে চক্রগতি ব্যস্ত অনুপাত কত। আমরা কিছুক্ষণ আগে কিন্তু চাকতির একটা ম্যাথ সলভ করছি, চাকতির ক্ষেত্রে ফর্মুলা ছিল m²/2, হ্যাঁ, আর রিং এর ক্ষেত্রে ফর্মুলা হলো শুধু m²। এগুলো তোমরা ওই ছকের মধ্যে পাবা।
তাইলে সারে চাইছে চক্রবর্তী ব্যাসার্ধ। তো তোমাকে আগে কি করতে হবে, m² কে এখান থেকে একটা চক্রবর্তী ব্যাসার্ধ কে বের করতে হবে, আবার m² থেকে একটা চক্রবর্তী ব্যাসার্ধ কে বের করতে হবে। এটাকে নাম দিবা ধরো k1, এটাকে ধরো নাম দিবা k2, পরে সারে বের করতে বসে k1:k2 এর মান। খুবই সহজ। তো তুমি আগে এখান থেকে করে ফেলো যে m²/2 সমান সমান কি ছিল mk²। এখান থেকে যদি তুমি k এর মান 1 দিয়ে দাও, k এর নিচে 1 দিয়ে দাও, তাহলে k1 সমান সমান কত দাঁড়াচ্ছে, r/√2 দাঁড়াচ্ছে। এবার এখান থেকেও বের করো যে mr² সমান সমান mk²। তাহলে k এবং r এর মানটা সেম হয়ে যায়। তখন অনুপাত যদি তুমি করো যে k1:k2, তখন কত হবে r/√2 অনুপাত r, আর কাটাকাটি, তাহলে উত্তর থাকবে কত 1:√2। উত্তর হবে অপশন সি 1:√2। টর্কের অপর নাম কি, যে আগে বলছিলাম, এটা কিন্তু ঘূর্ণন বল। হ্যাঁ, ঘুরে ঘুরে যে বলটা হয় বা কৌণিক বল অথবা ঘূর্ণন বলকে আমরা টর্ক বলে থাকি। তারপরে প্রশ্ন, কোন বস্তুর উপর বাহ্যিক টর্কের লব্ধি শূন্য হলে, এরকম প্রবলেম আমরা সলভ করছি, তাও এর মান যদি শূন্য হয়, আমরা এই এক্সাক্ট এইটাই আমরা সলভ করছিলাম। ঠিক আছে। তারপরে প্রশ্ন, রাস্তার বাঁকে গাড়ির নিরাপদ তুমি যদি বাঁক নিতে চাও তাহলে সর্বোচ্চ বেগটা কিসের উপর নির্ভর করে। আমরা ফর্মুলা শিখছিলাম tan θ সমান v²/rg। সো v কার উপর ডিপেন্ড করে, r এর উপর ডিপেন্ড করে, g এর উপর ডিপেন্ড করে, θ এর উপর ডিপেন্ড করে। দেখো বাঁকে ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, গাড়ি ভরের উপর ডিপেন্ড করে না, ব্যাংকিং কোণের উপর ডিপেন্ড করে। সো উত্তর হবে 1 ও 3। ঠিক আছে, উত্তর হবে কত 1 এবং 3। আচ্ছা, পরের প্রশ্ন, 2 গ্রাম, 6 গ্রাম, 4 গ্রাম, তিনটা বস্তু বলে দিছে। তো তিনটি বস্তু কণা যথাক্রমে এ বি সি কোন একটি ঘূর্ণনক্ষের সাপেক্ষে 5 সেকেন্ডে 20 বার করে ঘুরে। বস্তু কণাগুলোর কৌণিক ভরবেগ যথাক্রমে LA, LB এবং LC। প্রশ্ন হইতাছে অক্ষ থেকে কণাগুলোর দূরত্ব যদি এত 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 হয়, উদ্দীপকে এ বস্তু কণার রৈখিক বেগ কত। দেখো এত ডাটা দিছে, দিয়া লাস্টে বসে এ বস্তু কণার রৈখিক বেগ, আর এ বস্তু কণার ডাটাগুলো জানলেই হবে। এই বস্তু কণার ডাটা কোথায় কোথায় আছে দেখো, এই যে 2 গ্রাম আছে। সো এই বস্তুর আমরা ভর জানি m সমান সমান 2 গ্রাম। আর কি দিছে, এই যে 5 সেকেন্ডে সে 20 বার ঘুরে। তো এটা তুমি ওমেগা বের করতে পারবা। হ্যাঁ, ওমেগা সমান সমান ছিল 2πn/t, তাহলে 2πn/t, তাইলে কাটাকাটি করলে 8π হয়। ঠিক আছে, সো তুমি ওমেগা জানো। তারপরে স্যারে কি বলছে, অক্ষ থেকে কণাগুলোর দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। সো এটা কিসের ভ্যালু বলো দেখি, আর এর ভ্যালু। সো আর এর ভ্যালু তুমি জানো, আর এর ভ্যালুটা হচ্ছে 5 সেন্টিমিটার। স্যার কি চাইছে, স্যার চাইছে রৈখিক বেগ। রৈখিক বেগের ফর্মুলা কি, v = r ওমেগা। তারপর লিখে ফেলি v = r ওমেগা। ঠিক আছে, তাহলে এখন v এর মানটা কত, v এর মানটা হচ্ছে তুমি বেরই করবা। আর r এর মানটা কত, r এর মান হচ্ছে তোমার 5। এখন সেন্টিমিটার কে তোমাকে এগুলো সব দেখো এসআই এককে আছে, সো তোমাকে একক চেঞ্জ করতে হবে। 5 সেন্টিমিটারকে মিটারে নাও, 5/100, আর ওমেগা কে যেমনি আছে এমনি রাখো 8π। তাহলে উত্তর কত হবে, 5 8 কত 40। হ্যাঁ, তাহলে উত্তর আসবে 40π/100। 40π/100 মানে কি 0.4 পাই। পাই এর মান হচ্ছে 3.1416। ওইটা তুমি বসাই দিলে উত্তরটা পেয়ে যাবা, মানে 0.4 গুণন 3.1416। এটা ইজিলি বোঝা যায়, 3 4 কত 12 না। সো এখানে যে দেখো 1 এর পরে 2 আছে, এরকমটা উত্তর হবে 1.2। ঠিক আছে, খুবই সহজ। মানে 0.4 এর সাথে 3 গুণ করলে 1.2 হয়। ওই বাকি ডিজিটের দিকে তাকানোর দরকার নাই। সো এটা আমাদের একটা কোশ্চেন ছিল। আরেকটা প্রশ্ন হচ্ছে এইটারই আরেকটা কোশ্চেন, যে কৌণিক ভরবেগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। কৌণিক ভরবেগ মানে কি, এখানে দেখো সবকটা রিলেশন দিছে, কার মানটা বড় এটা বের করতে হবে। ঠিক আছে, তো কৌণিক ভরবেগের ক্ষেত্রে আমাদের বের করতে হবে। তো কৌণিক ভরবেগের ফর্মুলা কি, L = I ওমেগা। এটা আমি পড়াইছি, মনে করে দেখো, এটা আমি পড়াইছি কিভাবে। আমরা সবাই জানি রৈখিক ভরবেগ P = mv। রৈখিক যেটা P, কৌণিকে সেটা L, রৈখিক যেটা m, কৌণিকে সেটা I, রৈখিক যেটা v, কৌণিকে সেটা ওমেগা। সো L = I ওমেগা। তো তোমাকে কি করতে হবে, তিনটার জন্য আলাদা আলাদা করতে হবে। L1, L2, এখানে সব 1 দিয়ে দাও, এবং L3, তিনটার জন্য আলাদা আলাদা ভাবে ম্যাথ করতে হবে। সো তিনটা যেহেতু আলাদা আলাদা করতে হবে, সো চলো আমরা করে ফেলি। তো এখন খেয়াল করে দেখো, I1 ওমেগা, I2 ওমেগা, I3 ওমেগা, সবার মধ্যে ওমেগা কমন। তো কমন থাকলে তো কম্পেয়ার করার কোনো দরকার নেই ওমেগা নিয়ে। সো ওমেগা নিয়ে বাদ, তোমরা শুধু I নিয়ে কম্পেয়ার করবা, মানে যার I বেশি তার L বেশি, দ্যাটস ইট। ঠিক আছে, কারণ ওমেগা তো সবারই সমান। এখন I আবার কার উপর ডিপেন্ড করে, I আবার ডিপেন্ড করে mr² এর উপর। ঠিক আছে, mr² এর উপর। সো অয়ও ডিপেন্ড করবে mr² এর উপর, অয়ও ডিপেন্ড করবে mr² এর উপর। এখন একটা চিন্তা করে দেখো তো, প্রত্যেকটা বস্তুর ভর কি আলাদা আলাদা না, তো তোমাকে আলাদা আলাদা ম্যাথ করতে হবে। সো m এর মান তুমি 2 বসাও। বলো ভাইয়া কি কেজি থেকে কনভার্ট করার দরকার আছে? দরকার নাই, কারণ আমরা জাস্ট কম্পেয়ার করবো, সবার সাথে কম্পেয়ার করবো। সো এখানে গ্রাম রাখলেও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমাদের তো আনসার বের করতে বলে না, মানে কোনো ভ্যালু বের করতে বলে না, আমাদের কম্পেয়ার করতে বলছে। তাহলে m এর মান তুমি কি করবা, এই যে m এর মান হচ্ছে 2 গ্রাম, তো 2 বসাই দিলাম। r এর মান দেখো দিয়ে দিয়েছে 5 সেন্টিমিটার প্রথম বস্তুর জন্য, তাহলে 5 স্কয়ার হবে।
তাহলে 5 স্কয়ার করে 25, 25 দুগুণ কত 50 হয়। সো আমার প্রথম বস্তুর জন্য উত্তর আসতে আছে 50। এবার আসো দ্বিতীয় বস্তুর জন্য m এর মানটা কত, এখানে 1 1 2 2 3 3 দিলে সুন্দর হয়। দ্বিতীয় বস্তুর জন্য m এর মান হচ্ছে 6 গ্রাম, 6 রাখবা, আর r2 এর মান কত 4, তাহলে 4 স্কয়ার দাও, তাহলে 4 4 16, 16 সাথে 6 গুণ করলে কত হয়, শুধু 96 হয়। ঠিক আছে, তো এখানে 50, এখানে 96, তো দ্বিতীয়টা বেশি আসছে। এবার এটাতে আসো, m3 এর মানটা কত, m3 এর মান হচ্ছে 4, আর r3 এর মানটা কত, r3 এর মান হচ্ছে 3, তাহলে 3 কে স্কয়ার করলে 9, তাহলে 4 নং কত 36। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় কিন্তু L2, সবচেয়ে বড় আমাদের আসতেছে L2, কারণ L2 এর মান 96। দ্বিতীয় বড় কোনটা, L1, হ্যাঁ দ্বিতীয় বড় হচ্ছে L1, আর সবচেয়ে ছোট কোনটা, L3, সবচেয়ে ছোট হচ্ছে L3। তো উত্তর হবে L2 L1 L3। ঠিক আছে, খুঁজো। হ্যাঁ আমি তো 1 2 নাম দিছি, ওনারা এবিসি নাম দিছে। এই যে আমরা যদি ইয়ার দিকে ফোকাস করি, ওনারা কি এবিসি নাম দিছে, ওনারাও এবিসি নাম দিছে। সো আমি যেগুলোতে 1, এটা যদি রিটেনে আসে তোমরা 1 2 3 নাম দিতে পারবা না, তোমরা এবিসি নাম দিবা। ক্লিয়ার ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এখানে তোমাকে এবিসি নাম দিতে হবে। তো যদি এবিসি নাম দাও তাহলে তোমার আনসারটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা সবচেয়ে বড়, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, তারপরে 2 নাম্বার, 1 নাম্বার, 3 নাম্বার, অথবা বি এ তারপরে সি হবে। হ্যাঁ, তার উত্তর হবে কি, উত্তর হবে এল বি সবচেয়ে বড়, তারপরে এল এ, তারপরে এল সি। ঠিক আছে, বি এ এবং সি কোন জায়গায় আছে, বি এ এবং সি আছে অপশন সি তে। তারপরে প্রশ্ন, স্থিতি জড়তার উদাহরণ কোনটি? দেখো ভাইয়া, স্থিতি জড়তা মানে কি, সে আগে স্থির ছিল, আদি অবস্থাটা স্থির, তুমি হঠাৎ করে সেটা নড়ানো শুরু করছো। আমি চুপচাপ গাড়িতে চুপচাপ হচ্ছে ধর আমি বসে আছি, এখন তুমি আমার কি করলা, নড়ানো শুরু করলা, বা আমাকে কি করলা, একটা এক্সিলারেশন দিলা। ঠিক আছে, তো আমি তো একটা কি হবে, আমি একটা ধাক্কা অনুভব করব। তো এই যে ধাক্কা অনুভব করতেছি, এটাই একটা স্থির জড়তা। ঠিক আছে, আচ্ছা এখন এইরকম অপশন কি আছে অপশনে? নাই, নাই কিন্তু। দেখো ঘোড়ার গাড়ির চাকা, এটা স্থিতি জড়তার উদাহরণ, এটা গতি জড়তার উদাহরণ, কারণ ঘোড়ার গাড়ির চাকা সে চলতে থাকে, হ্যাঁ, তো সে থামার সময় গিয়ে সে হচ্ছে একটা গতি জড়তা লাভ করে। আচ্ছা, বড় নৌকা গুণ টানা, এখানে তো কোনো জড়তাই নেই, এখানে তো কোনো জড়তাই নেই, মানে জড়তার কনসেপ্টই নেই, এটা পুরোটা ভেক্টরের কনসেপ্ট। বন্দুক থেকে গুলি ছোড়া, এখানে জড়তা আসবে কোথা থেকে? ঠিক আছে, এখানেও জড়তার কোনো কনসেপ্ট নাই। স্থিতি জড়তার কনসেপ্ট হচ্ছে গিয়ে তোমার, ধরো এই তোমার হচ্ছে কি একটা ড্রেস, এই ড্রেসে অনেকগুলা ধুলিকণা ধরো চুপচাপ বৈশা আছে, ধুলিকণা কি আছে, চুপচাপ বৈশা আছে, তুমি কি করলা, ওর একটা বাড়ি মারলা। এই যে এইভাবে আমরা বিভিন্ন হচ্ছে বড় বড় ওই কাঁথা, ল্যাপ কিভাবে পরিষ্কার করি, ধরো একটা ল্যাপ আছে আমার কাছে, আমি একটা ব্যাট নিয়ে ল্যাপটা জোরে বাড়ি মারলাম, কি হবে, এখানে ধুলিকণাগুলা কি হবে, বের হয়ে আসতে যাবে, বের হয়ে আসতে যাবে, ভিতরে সে চুপচাপ ছিল, সে বের হয়ে আসতে যাবে, তার মানে সে স্থির ছিল, স্থির থেকে গতিশীল হতে যাবে, তো স্থির থেকে গতিশীল হতে চাওয়াই তো স্থিতি জড়তা। ক্লিয়ার, বস্তুটা স্থির ছিল, সে গতিশীল হতে যাচ্ছে, তাহলে উত্তরটা কি হবে, স্থিতি জড়তা এইটাই। তাহলে উত্তর কি হবে, ধূলিকণা বা ধূলিময় পোশাকে আঘাত করা। ঠিক আছে, উত্তর কি হবে, ধূলিময় পোশাকে আঘাত করা। আচ্ছা, তোমরা উত্তর দিতে আসো, গুড, উত্তর দিতে থাকো। নেক্সট হচ্ছে বলের ঘাতের একক কোনটি? দেখো ভাই, বলের ঘাত মানে যে ইকুয়াল টু কত, এফটি। আগে তোমাদের বলছি যে ইকুয়াল টু এফটি, আবার ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, তো ভরবেগের পরিবর্তনের একক যা, ভরবেগের একক তো তাই না, পরিবর্তনের জন্য তার আলাদা একক হয় না। ভরবেগের মাত্রা কি, ভর ইন্টু বেগ, ভরের মাত্রা হচ্ছে এম, আর বেগের মাত্রা হচ্ছে এলটি ইনভার্স, উত্তর হবে এমএলটি ইনভার্স। তাহলে উত্তর কি হবে, এমএলটি ইনভার্স। তারপর প্রশ্ন, একটি চাকার, মনে রাখবে চাকা বলে দিলে m²/2, একটি চাকার জড়তা ভ্রামক 5, হ্যাঁ, চাকাটিতে 10⁵ ঘূর্ণন গতিশক্তিতে ঘুরতে থাকলে কত কৌণিক বেগের প্রয়োজন হবে? তাহলে আমরা আই এর মান জানি, তারপর হচ্ছে আমরা ঘূর্ণন গতিশক্তি মানে ই এর মান জানি, তারপর হচ্ছে সারে ওমেগার মান বের করতে বলছে। ই কে জানা থাকলে এগুলো তো সহজ, আমরা সবাই পড়ছিলাম না, রৈখিকের ক্ষেত্রে ই কে সমান সমান ½ mv², তো রৈখিকের ক্ষেত্রে যেটা এম, কৌণিকের ক্ষেত্রে সেটা আই, রৈখিকের যেটা ভি, কৌণিকের সেটা ওমেগা, এটা তো বাচ্চাদের ম্যাথ। তো সারে কি চাইছে, ওমেগা চাইছে, তাহলে ওমেগা সমান কত হবে, 2e কে ডিভাইডেড বাই আই, এটা রুট হবে, কারণ স্কয়ার ছিল তো ওই পাশে গেলে রুট হয়ে যায়। সব মান দেওয়া আছে, 2e কে, এই যে ই এর মান 5 বসাবা, আর আই এর মানটা হচ্ছে 5 বসাবা, শেষ। আচ্ছা, তারপরে প্রশ্ন, যে বৃত্তাকার চাকতির পৃষ্ঠের অভিলম্ব ভাবে, এটাও আমি পড়াইছি, যে পৃষ্ঠের অভিলম্ব ভাবে মানে কি, এই যে এই বরাবর বলতেছে, এই যে একজন একটা কোশ্চেন করছিল যে ভাইয়া মাঝখান দিয়ে গেলে কি হবে, সাইড দিয়ে গেলে কি হবে, মাঝখান দিয়ে গেলে হবে m²/2, আর সাইড দিয়ে যদি যায় সমান্তর অক্ষ উপপাদ্য অনুযায়ী এটা তো আর, তখন কি হবে, ওই আইজি প্লাস এম এইচ² এইচ এর মান হচ্ছে আর, তার মানে কি m r²,
তো এখানে তুমি এম আর স্কোয়ার লসাগু নাও বা কমন নাও, তাহলে হাফ প্লাস ওয়ান থাকে, তো উত্তরটা কত হবে 3/2 এম আর স্কোয়ার হবে। ঠিক আছে, এত জানা লাগবে না, এটা মুখস্থ হিসেবে তুমি রাখতে পারো। তারপরে প্রশ্ন, কৌণিক ভরবেগের একক কি? দেখো কৌণিক ভরবেগ এল, এল ইজ ইকুয়াল টু এম ভি আর। তো তুমি এখান থেকে একটা একক নিয়ে আসতে পারো। তো এম এর একক হইতে থাকে কেজি, ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর একক হচ্ছে মিটার। উত্তর কত হয় কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, উত্তর কত হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। উত্তর কি হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, এবার নেক্সট কোশ্চেন, কৌণিক ভরবেগের মাপটা কি? ভাই যে যে হচ্ছে একক পারে সে অবশ্যই মাপটা পারে। একটি বালতিতে কিছু পরিমাণ পানি নিয়ে আর ব্যাসার্ধের বৃত্তপথে উল্লম্ব তলে ঘোরানো হচ্ছে, ঘূর্ণনের কৌণিক গতি কত হলে বালতির পানি বাহিরে বের হবে না? দেখো তোমাকে সারে কিসের মান দিয়ে দিছে, আর দিয়ে দিছে, আর হচ্ছে ওমেগার মান চাইছে। হ্যাঁ, তো আমরা সবাই ফর্মুলা জানি যে এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার আর, এম ভি স্কোয়ার বাই আর। এটা কি, তুমি একটা বস্তুকে তুমি বালতিতে পানি নিয়ে তুমি ঘুরাইতেছো, তুমি যে ঘুরাইতেছো তো অবশ্যই তোমার একটা রৈখিক বেগ আছে বা একটা কৌণিক বেগও তো আছে, তাই না? তো ভি ইকুয়াল টু আর ওমেগা বসাই দাও, ভি ইকুয়াল টু আর ওমেগা বসাই দিলে আর স্কোয়ার, এখানে কাটাকাটি চলে যাবে, তখন কি হবে, তখন তোমার দাঁড়াচ্ছে হলো এম ওমেগা স্কোয়ার আর। তাহলে তাহলে এই হচ্ছে আমাদের কি কেন্দ্রমুখী বল। খেয়াল করো, এটা রৈখিক দিয়ে আমি ব্যাখ্যা দিচ্ছি না, এটা কৌণিক দিয়ে ব্যাখ্যা দিচ্ছি, কারণ আমাদের প্রশ্নে কৌণিক চাইছে। তাহলে এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, এটা কিন্তু একটা কেন্দ্রমুখী বল, এটা একটা কেন্দ্রমুখী বল। এখন আমরা যখন এভাবে ঘুরাইতে থাকবো, আমরা যখন এটা ঘুরাইতে থাকবো, উল্লম্ব তলে ঘুরাচ্ছে, উল্লম্ব তলে ঘুরানো মানে এভাবে ঘুরানো, আমি যখন এভাবে ঘুরাইতে থাকবো, খেয়াল করে দেখো উপর দিকে যখন নিচ্ছি, উপর দিকে যখন নিচ্ছি তখন কিন্তু অভিকর্ষের বিরুদ্ধে আমরা কাজ করতেছি। তো জিনিসটাকে ব্যালেন্স রাখতে হবে। কোনো কিছু ব্যালেন্স রাখে কিভাবে, যদি তুমি ওজনের বিপরীতে কাজ করতে পারো। হ্যাঁ, সেটা মিনিমামের ওজনের সমান হইতে হবে। যেমন এই পেনটার কথা চিন্তা করো, এই পেনটা আমি ছেড়ে দিলে সে নিচে পড়ে যাচ্ছে, কেন সে কেন উপরে থাকতেছে না? এটা রিজনটা হচ্ছে ওর ওজনের মানটা বড়, উপরের দিকে কিন্তু বাধা প্রয়োগ হইতেছে, বাতাস দিচ্ছে, কিন্তু মানটা খুবই ছোট। ধরো উপরের দিকে 2 নিউটন বল প্রয়োগ করতেছে, কিন্তু ওর ওজন আছে ধরো 50 নিউটন, তাহলে 50 তো জিতে যাবে, সো নিচের দিকে চলে যাবে। কিন্তু আমি যদি ওকে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারি, ধরো ও নিচে নামতেছে 50 নিউটন, আমি উপরে উপরে ফু দিচ্ছি 50 নিউটন, তখন 50-50 ব্যালেন্স হয়ে যাবে। সো মিনিমাম ওজনের সমান হইতে হবে, যে কোনো কিছু ব্যালেন্স থাকতে গেলে ওজনের সমান হইতে হয়। ঠিক আছে, এখানেও সেম, তুমি ঘুরাইতেছো, তোমার যে ঘূর্ণনের জন্য যে বলটা তৈরি হয়েছে ওটা মিনিমাম যদি ওজনের সমান হয় তাহলে সে ব্যালেন্স থাকবে, কোনো পানি পড়বে না। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, এটা কিসের সমান হবে? এটা তার ওজনের সমান হবে, এটা তার ওজনের সমান হবে। ওজন হচ্ছে এমজি, দুই পাশ থেকে এম কেটে দাও, তো স্যার ওমেগা বের করতে বলছে। তাহলে ওমেগা সমান কত হবে, জি বাই আর রুট ওভার। ঠিক আছে, আর কেউ পাশে নিয়ে যাও, রুট ওভার করে দাও। এবার ক্যালকুলেটরটা হাতে নাও, রুট ওভার 9.8, আর এর মানটা কত? আর এর মান তো আমরা জানি না। আচ্ছা, আর এগুলো মান বের করতে বলে নাই, শুধু ফর্মুলাটা রাখতে বলছে। তাহলে রুট ওভার জি বাই আর, অপশন খুঁজে বের করো, এই যে অপশন ডি, রুট ওভার জি বাই আর। ওকে, তো তোমাদের হচ্ছে সাদাবের ক্লাস একটু পরে শুরু হবে। তো হচ্ছে আমি তোমাদেরকে 53টা সলভ করে দিচ্ছি, আর তো সম্ভব না, তোমরা হচ্ছে বাসায় বাকিগুলা সলভ করবা। তো বাকিগুলো হচ্ছে এসডব্লিউ। ওকে, এখন তোমরা যে বাসায় করবা, করতে গেলে অনেক প্রবলেম তৈরি হবে, তাই না? তার জন্য একটা ডাউট সলভিং পোস্ট আমি দিয়ে দিব, ডাউট সলভিং পোস্ট, একটা ডাউট সলভিং পোস্ট দিয়ে দিব। তোমরা সেখানে কমেন্টে তোমাদের প্রবলেম গুলা দেখাবা। ঠিক আছে, আমি এই যে এখনই লাইভটা শেষ হয়ে যাচ্ছে, আমি এখনই হচ্ছে তোমাদের একটা পোস্ট দিব, নিউটনের বলবিদ্যা ডাউট সলভিং পোস্ট। ওইখানে তোমরা তোমাদের নিউটনের বলবিদ্যার উপর প্রবলেম গুলা দিয়ে দিবা। এবার আসি পরীক্ষা, এক্সাম, যে ভাইয়া আপনার এক্সাম কবে নিবেন? দেখো এক্সামটা আসলে নেওয়ার কথা ছিল যেদিন আমরা নিতে পারি নাই, কারণ তোমাদের হচ্ছে মুনেম ভাইয়া কিন্তু আসলে ভেক্টর এমসিকিউটা আসলে পড়াইতে পারে নাই ওই যান্ত্রিক ত্রুটির কারণে। তো আজকে পড়াই ফেলবে, আজকে পড়াই ফেললে আগামীকাল, আগামীকাল তোমাদের পরীক্ষা হবে, আগামীকাল এক্সাম। এখন এক্সামটা যে হবে কিসের উপর, সিলেবাসটা কি? সিলেবাসটা হবে ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, আর হচ্ছে সবার প্রথমে কি পড়েছিলাম, তাপগতিবিদ্যা। তো 3টা চ্যাপ্টারের উপর তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, এবং ওই এক্সামে টপ 3 এর জন্য প্রাইজ মানি থাকবে, টপ 3 এর জন্য কি থাকবে, প্রাইজ মানি, অল্প, খুবই অল্প, বাট থাকবে। ঠিক আছে, তো এই ছিল কথা। এখন টাইমটা আমি জানাইতে পারতেছি না, টাইমটা একটু সাদাবের সাথে কথা বলে নিব, ওর তো ক্লাস আছে, ইরফানের কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি কোর্সেও ক্লাস আছে, ম্যাথ কোর্সেও ক্লাস আছে। তো আমি ক্লাসের টাইমগুলো দেখি, হ্যাঁ ওই টাইমগুলো অনুযায়ী এরপর আমি এক্সামের টাইমটা আজকেই জানাই দিব। হ্যাঁ,
তো এই আর কি, তোমরা প্রিপারেশন নিতে থাকো। তোমাদেরকে আমি বলে দিলাম আগামীকালকে পরীক্ষাটা হবে, বাট টাইমটা এখন জানাতে পারতেছি না। তো সবার সাথে কথা বলে আমি টাইমটা জানাই দিব। তো আশা করি সবাই পুরো ক্লাসটা ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, আসানুল্লাহ বলতেছে ভাইয়া সাদাব ভাই কখন ক্লাস নিবে তা জানাই নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি কথাবার্তা বলে একটা টাইম ঠিক করে তোমাদেরকে জানিয়ে দিব। সো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।